সো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল। ওকে, সো আমরা ফার্স্টে এমসিকিউ সলভ আর কনসেপ্ট ক্লিয়ারেন্সে শুরু করি। তো একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে? একটা ওয়েবসাইটে নর্মালি এখানে নর্মালি তোমার হোম পেজ থাকে, তারপর মেইন সেকশন থাকে, তারপর হচ্ছে তোমার সাব সেকশন থাকে, এরকম 3টা অংশ থাকে বেসিক্যালি। আচ্ছা, তো একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন হয়? আইপি অ্যাড্রেস বেসিক্যালি প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাকচুয়াল যে লোকেশন বা প্রত্যেকটা ডিভাইসের মানে ওয়েবসাইটের সাথে মানে তোমার নেটওয়ার্কের সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আমাদের ফোন আছে, ল্যাপটপ আছে, প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় থাকে, আইডেন্টিটি থাকে। যেমন আমাদের একটা এনআইডি আছে না, ওরকম প্রত্যেকটা ডিভাইসের একটা ডিজিটাল আইডি থাকে, যেটাকে আইপি অ্যাড্রেস বলতে পারো। তো আইপি অ্যাড্রেস প্রকাশের কতটি বিটের প্রয়োজন হয়? বিট মানে কি? বিট হচ্ছে তোমার 8টা বাইটের সমন্বয়ে গঠিত একটা বিট। সরি, 8টা বিট হচ্ছে তোমার বাইট হচ্ছে তোমার 8টা বিটের সমন্বয়ে গঠিত একটা বাইট হয়। তো একটা আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটের সাহায্যে আমরা বর্তমানে প্রকাশ করি। মানে বর্তমান যেমন IPv4 আমরা যে এরকম আইপি অ্যাড্রেস করি, যেমন দেখে থাকবা যে আমাদের আইএসপি যেরকম ওদের সার্ভারের লিঙ্ক দেয়, ওইখানে এরকম লিঙ্ক থাকে, ওটা হচ্ছে বেসিক্যালি ওদের আইপি অ্যাড্রেস। তো ওইখানে এরকম এই সংখ্যাটা এরকম একটা সংখ্যা থাকে আর কি। তো ওইটা হচ্ছে তোমার বেসিক্যালি 4 বাইট, মানে এক একটা সংখ্যা হচ্ছে একটা বাইট, এবং এক একটা বাইটের আন্ডারে 8টা করে বিট থাকে। তো এই হিসাবেই বলা হয়েছে যে আইপি অ্যাড্রেস প্রকাশ করতে 4টা বাইট অথবা 4 8 32টা বিট থাকে। তো IPv4 অ্যাড্রেস আসলে শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের নতুন একটা স্টাইল আসতেছে IPv6 অ্যাড্রেস। তো সেইখানে তোমার থাকবে হচ্ছে 128টা বিট এরকম। তো তখন আমাদের আইপি অ্যাড্রেস এরকম হবে দেখতে, মানে এখনও অনেক জায়গায় ইউজ করে। আচ্ছা, পরে আসি স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন হয় কি? আচ্ছা, সো স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে আমরা HTML CSS ব্যবহার করি, কারণ স্ট্যাটিক ওয়েব পেজ হচ্ছে যেখানে তোমার ওয়েবসাইটের মধ্যে কোনো ধরনের ইনপুট নেওয়ার প্রয়োজন হয় না। ধরো ইউজার, আমরা দেখো ফেসবুক চালাই, ফেসবুকে আমরা মেসেজ সেন্ড করি, মেসেজ পাই, ফাইল সেন্ড করি, ফাইল পাই, ভিডিও দেখি, ভিডিও আপলোড দিই। তো এগুলা কি আমাদের নিজস্ব ইন্টারাকশন আছে। তো স্ট্যাটিক ওয়েব পেজে কোনো ইন্টারাকশন নাই, যেমন আমরা দেখতে পারবো জাস্ট, আর কিছু করতে পারবো না। তো সেক্ষেত্রে তোমার HTML আর CSS ইউজ করা হয়। PHP হচ্ছে ওয়েবসাইটটা ডাইনামিক করার ক্ষেত্রে ওই সময় PHP কোডটা এইসব লাগে আর কি। আচ্ছা, তো ওয়েবসাইট স্ট্রাকচার, তো ওয়েবসাইট অনেক ধরনের স্ট্রাকচার আছে। তো মোস্টলি 3টা স্ট্রাকচার আমাদের আইসিটি ওয়ে মেনশন করা আছে। সেটা হচ্ছে তোমার লিনিয়ার স্ট্রাকচার, যেখানে ওয়েবসাইটে ঢোকার পরে প্রত্যেকটা ওয়েব পেজ একটা পেজের সাথে কানেক্টেড থাকে। মানে হচ্ছে তোমার তুমি একটা ওয়েব পেজে ঢুকছো, ওই পেজ থেকে তুমি জাস্ট একটা পেজে যেতে পারবা, পরবর্তী পেজে যেতে পারবা, এরপরের যেই পেজে আসছো ওইখান থেকে তুমি আরেকটা পেজে যেতে পারবা। মানে তুমি ডিরেক্টলি প্রথম থেকে শেষ পেজে যেতে পারবা না, বা শেষ থেকে ডিরেক্টলি প্রথম আসতে পারবা না, তোমাকে একটা পেজ পার করে যেতে হবে। এরপর আসছে তোমাদের হায়ারার্কিয়াল স্ট্রাকচার। দেখতে একটু এরকম থাকবে, ট্রি স্ট্রাকচারের মতো। তোমার দেখবে যে কোশ্চেনে এরকম শেপ করা থাকে। তুমি এরকম যদি এরকম একটা ছবি দিয়ে দেয় যে ছবিটা আমাকে দেখাই কীরকম ছবি হবে। ছবি হচ্ছে সিকিউতে যদি আমরা আসি, এইখানে দেখো। সো এইখানে নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে ওয়েবসাইট কাঠামো, এই যে স্ট্রাকচারটা, এইখানে যে স্ট্রাকচারটা দেখতেছে এটা হচ্ছে ট্রি লাইক স্ট্রাকচার বা হায়ারার্কিয়াল স্ট্রাকচার। এখানে হচ্ছে অনেকটা শাখা প্রশাখায় সাজানো আছে। আচ্ছা, এখানে দেখো লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার, যে কোনো একটা পেজগুলো ক্রমানুসারে একটার সাথে আরেকটা লিঙ্ক থাকলে সেটা হচ্ছে তোমার লিনিয়ার স্ট্রাকচার, যেরকম ছবিতে দেখাইছে আর কি। আর এটা হচ্ছে তোমার মেশ স্ট্রাকচার। মেশ স্ট্রাকচারটা আমরা আসতেছি। আর হাইব্রিড হচ্ছে বেসিক্যালি মানে এই 3টা স্ট্রাকচারের মধ্যে যদি দুইটা স্ট্রাকচার থাকে বা দুইটার বেশি থাকে বা 3টাই যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে এটাকে হাইব্রিড বলে। যেমন এখানে কি কি আছে, এখানে লিনিয়ারটা আছে প্লাস হচ্ছে তোমার ট্রিটা আছে, দুইটা মিক্স করে এটা তৈরি করা হয়েছে ওয়েবসাইটটা, তাই এটাকে হাইব্রিড স্ট্রাকচার বলতেছে। আচ্ছা, মেশ স্ট্রাকচারে যদি আমরা আসি, মেশ স্ট্রাকচারটা কীরকম? এই যে মেশ স্ট্রাকচারে তোমার বা ওয়েব বা নেটওয়ার্ক স্ট্রাকচারও বলে এটাকে, মেশ স্ট্রাকচার ছাড়াও ওয়েব বলে বা নেটওয়ার্ক স্ট্রাকচার বলে। তো মেশ স্ট্রাকচারই বলি আমরা। তো মেশ স্ট্রাকচারে প্রতিটা পেজের সাথে কানেক্টেড, মানে ওয়েবসাইটের যে কোনো পেজ থেকে তুমি যে কোনো পেজে যেতে পারবা। হোম পেজ থেকে তুমি যে কোনো জায়গায় যেতে পারবা, আবার যে কোনো পেজ থেকে তুমি হোম পেজে আসতে পারবে। এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার বা মেশ স্ট্রাকচার। আচ্ছা, ওয়েবসাইট স্ট্রাকচার গেল। তো এখানে একটা কোশ্চেন আসছে, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজ যাওয়া যায়, মানে যে কোনো পেজ থেকে যে কোনো পেজ যাওয়া যায়। আমরা মাত্র পড়ে আসছি সেটা হচ্ছে গিয়ে মেশ স্ট্রাকচার, কিন্তু এখানে কিন্তু মেশ অপশন নাই, দেখছো? তাহলে কী ছিল? নেটওয়ার্ক ছিল। তো এই একটা স্ট্রাকচারের একাধিক নাম থাকতে পারে, সেগুলোকে মনে রাখতে হবে। যেমন মেশের নাম নেটওয়ার্ক আছে, ওয়েব আছে। সো সিমিলারলি তো এখানে যেহেতু আমরা মেশ পাচ্ছি না, এখানে হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার দিব। নেটওয়ার্ক স্ট্রাকচার মেশ থাকলে, যদি নেটওয়ার্কের বদলে মেশ থাকতো মেশ দিতাম। ওয়েব থাকতে পারে অনেক সময়, তখন ওয়েবডও লিখে, মানে ওয়েব তখন আমি অ্যান্সার করবো। আচ্ছা, ওয়েবসাইটের হায়ারার্কিয়াল কাঠামো কি? দেখতে বলবো যে এটা কি বোঝায়, হোম পেজ নির্ভর ওয়েবসাইট,
ওয়েব ভিত্তিক ওয়েবসাইটে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো হায়ারার্কিয়াল বা ট্রি স্ট্রাকচার আমরা কি বলছিলাম, হায়ারার্কিয়াল স্ট্রাকচারে সবার উপরে থাকে কিন্তু হোম পেজ, তার আন্ডারে থাকে তোমার অন্যান্য সাব পেজ, এছাড়া বিভিন্ন পেজগুলো। সেই এই জন্য তার মানে কি, এটা হোম পেজ ভিত্তিক, মানে হোম পেজ সবার সেন্টারে থাকে আর কি। ওইখান থেকে সবাই মানে কেউ ক্লোজলি কানেক্টেড, কেউ একটু দূর থেকে কানেক্টেড, বা আলটিমেটলি সবাই হোম পেজকে সেন্টার করে কানেক্টেড, তাই এটাকে হায়ারার্কিয়াল কাঠামো দিয়ে এটাকে বোঝায় আর কি। আচ্ছা, তো দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। আচ্ছা, বহু স্তরে বিন্যস্ত ওয়েবসাইটটা কীরকম? বহু স্তর বলতে কি, একটা হায়ারার্কিয়াল স্ট্রাকচার, আমাদের লিনিয়ার স্ট্রাকচার কিন্তু সবগুলো সমস্ত পেজ কিন্তু একই স্তরে আছে। আবার মেশ বা হাইব্রিড স্ট্রাকচারে ওখানে কোনো স্তর সিস্টেম নাই, কারণ সবাই সবার সাথে কানেক্টেড, কেউ কোনো প্রধান এরকম কিছু নাই। কিন্তু ট্রি লাইক স্ট্রাকচার বা হায়ারার্কিয়াল স্ট্রাকচার, একটা হায়ারার্কি আছে, উপরে সবার কিছু হোম পেজ, তার উপর সাব পেজ, তারপর আরও একটু হায়ারার্কির নিচের দিকে পেজগুলো। সো বহু স্তর, মানে স্তরে বিন্যস্ত। শুধুমাত্র ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিয়াল স্ট্রাকচারটাই স্তরে বিন্যস্ত, আর বাকিগুলো কিন্তু স্তরে বিন্যস্ত না। লিনিয়ার স্ট্রাকচার বা মেশ স্ট্রাকচার একটাই স্তর। সো এই ক্ষেত্রে তোমার অফকোর্স জিনিসটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে হায়ারার্কিয়াল স্ট্রাকচার, কারণ ওদেরটা বহু স্তরে বিন্যস্ত। আচ্ছা, গৃহীত পদক্ষেপগুলো কি? যে একটা ওয়েবসাইট মানে পাবলিশ করতে হবে, কী কী করতে হবে? ওয়েব পেজ সমূহ সমান করা, এটা কোনো সেন্স মেক করতেছে না অ্যাকচুয়ালি। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, মানে অবশ্যই তোমার ওয়েবসাইটটা আপলোড করতে হলে একটা ডোমেইন নেম লাগবে, www.maximumacademy.com, একটা ডোমেইনের নাম এটা। তার হচ্ছে ওয়েবসাইটটা হোস্ট করা, তোমার ওয়েবসাইটটা যে স্টোর করবে অনলাইনে কোথাও, এটাকে হোস্টিং বলে। তো এই দুটো তোমাকে অবশ্যই করতে হবে। ওয়েব পেজে সমান করার কোনো প্রয়োজন নেই, কারণ একটা ওয়েব পেজ এক সমান হতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার হচ্ছে কোনটা ছোট কোনটা বড়। আচ্ছা, ফাঁকা ট্যাগ কোনটি? তো এখানে একটি ফাঁকা ট্যাগ হচ্ছে যেই ট্যাগের ভিতর তোমার যেই ট্যাগটা একটা স্পেস ক্রিয়েট করে। যেমন ধরো যে এখানে ফাঁকা ট্যাগ হচ্ছে ব্রেক ট্যাগ। কীরকম? তো যে এই যে একটা কোডটা আছে, এটা পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা জানি যে পি ট্যাগ এর ভিতর যা থাকে তা নর্মালি টেক্সট আকারে বসে যায়। তো এখানে ব্রেক ট্যাগ ছাড়া আমরা পি ট্যাগটা ইউজ করে দেখি, যে পি ট্যাগের ভিতরে আমরা 3টা লাইন লিখছি, জাস্ট দিস ইজ ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। তো এটা কীরকম দেখাবে? এই যে দিস ইজ ফার্স্ট লাইন, দিস ইজ সেকেন্ড লাইন, দিস ইজ থার্ড লাইন, এমনি করে দেখাবে। তো আমরা চাচ্ছি যে প্রতিটা লাইন একটা লাইনের নিচে আসবে, ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইন আসবে, তারপর থার্ড লাইন আসবে। তো আমরা কি করব, প্রত্যেকটা লাইন লেখার শেষে একটা বিআর ট্যাগ দিয়ে দিব, ব্রেক ট্যাগ। এটা একটা ফাঁকা ট্যাগ, এমটি ট্যাগ। এটা দিয়ে দিলে কী হবে, যে এটা একটা লাইন ব্রেক করে এই লাইনটাকে পরের লাইন নিয়ে আসবে। তারপর আমরা যেখানে যেখানে ব্রেক করতে ওইখানে বিআর ট্যাগ দিয়ে দেবো। সো এখানে দেখো যে আমরা দিস ইজ দ্য ফার্স্ট লাইন, এরপরে বিআর ট্যাগটা দিছি, আমরা এখানটা ব্রেক করতে চাই, এখানটা ব্রেক হয়ে গেছে। দিস ইজ দ্য সেকেন্ড লাইনের পর একটা বিআর ট্যাগ দিছি, সেকেন্ড লাইনের পরে বিআর ট্যাগ দেওয়ার কারণে এখানে ব্রেক হয়ে গেছে, এটা তারপর থার্ড লাইনের নিচে চলে আসছে। এরকম করে আর কি ব্রেকটা একটা কাজ করে, এবং এটা একটা ফাঁকা ট্যাগ বা এটাকে এমটি ট্যাগ বলা হয়, কারণ এটা নিজে কোনো মান বহন করে না, জাস্ট তোমার ওয়েবসাইটটা ফরম্যাট করতে সাহায্য করে আর কি। এরপরে আসি HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইল এক্সটেনশন হচ্ছে .html এবং .htm। এইটা আমি পরবর্তী এক্সপ্লেন করার ট্রাই করছি, যে আমরা যে কোডটা লিখলাম, একটুকে পি ট্যাগ দিয়ে একটা জিনিস লিখছি, এরকম করে অসংখ্য, মানে আমরা যে কোনো যা কিছু লিখতে পারি একটা ওয়েবসাইটে। তো লেখার পরে মনে করো কোডটা এখানে লিখছি, লিখে আমরা ধরো আমরা ফাইল বলি না, যে পিডিএফ পড়ি, পিডিএফ বলতে কী বোঝায়, বেসিক্যালি একটা ধরো যে math.pdf, মানে একটা ম্যাথ বইয়ের পিডিএফ আমরা পড়তেছি। তো বেসিক্যালি পিডিএফ পড়া বলতে বোঝায় যে আমরা ফাইল টাইপ পিডিএফ, ওই ফাইলটা হচ্ছে পিডিএফ টাইপের। ধরো যে নামের লাস্টে .pdf থাকে আর কি। তো সিমিলারলি একটা কোড লিখলাম আমরা, লিখে আমরা সেভ করব হচ্ছে আমাদের ওয়েবসাইটের যা ইচ্ছা নাম দিতে পারবো, সমস্যা নেই। ধরো মাই ওয়েবসাইট নাম দিলাম। তো জিনিসটা যদি .html এ সেভ করি, তাহলে এই কোডটা ওয়েবসাইট আকারে সেভ হয়ে যাবে, দেখতে অনেকটা এরকম লাগবে ডেস্কটপে আর কি বা ল্যাপটপে। তখন এটা যদি ডাবল ক্লিক করি, জিনিসটা ওয়েবসাইট আকারে অন হয়ে যাবে, আমার ওয়েবসাইট অন হয়ে যাবে বেসিক্যালি। তো বেসিক্যালি এই যে আমাদের ওয়েবসাইটটা আমি .html বা .htm দিয়ে সেভ করতেছি, এই ডটের পরে অংশটা হচ্ছে এক্সটেনশন। তো HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন, ওয়েব পেজটা তৈরি করলাম, তৈরি করে যেই ফাইলে সেভ করছে ওই ফাইলের এক্সটেনশনটা হচ্ছে তোমার .html বা .htm। .text এটা টেক্সট ফাইল, এটা না। HTML এবং HTML দুইটাই কারেক্ট। এরপরে নতুন টাইপের ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? ধরো আমরা বেসিক্যালি লিঙ্কের ক্ষেত্রে জিনিসটা হয় যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম, সেই লিঙ্কে ক্লিক করার পরে দেখা যায় যে ওই পুরো পেজটা লোড নেয়। তো আমরা যেই পেজে ছিলাম, ধরো একটা ফেসবুকে একটা কোনো একটা অ্যাড আসছে আমাদের কাছে, অ্যাডের লিঙ্কে ক্লিক করলাম, তো আমাদের পুরো নিউজ ফিডটা লোড হয়ে মানে অন্য একটা জায়গায় চলে গেল। তো এইটা অন্য সময় একটা ডিস্টার্বিং, যে আমরা আগের পেজটা লোড করতে চাই না, যেখানে ক্লিক করছে যেন আরেকটা পেজে যেন একটা ট্যাবে যেন অন হয়, এটা চাই। তো এইটা আমরা যখন নিজেরা ওয়েবসাইট বানাবো তখন কেমনে মেক করবো জিনিসটা, সেটা হচ্ছে এ ট্যাগের মধ্যে, এটা একটা লিঙ্ক ট্যাগ,
লিঙ্কের মধ্যে জাস্ট টার্গেট ব্ল্যাঙ্ক এই ওয়ার্ডটা লিখে দিলেই তোমার ওই লিঙ্কে ক্লিক করলে নতুন ট্যাবে গিয়ে তোমার লিঙ্কটা ওপেন হবে। এটা একটু বুঝতে কষ্ট হতে পারে, সো এটা আমি পরবর্তী ক্লিয়ার করতেছি। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে পারবে, অ্যাক্টিভিটি হচ্ছে তোমার আপাতত টার্গেট মনে রাখো। ওকে, এটা এরকম যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, তো এ ট্যাগের ভিতরে আমরা কী করি, লিঙ্ক কেন বানাই, যে এ ট্যাগের ভিতরে জাস্ট href দিয়ে লিঙ্কটা বসায় দিই। তারপর হচ্ছে তোমার এই লিঙ্কটা ভিতরে কি লেখা থাকবে, এই যে এ ট্যাগ, এই দুই এ ট্যাগের মাঝখানে যেটা লিখে দিই ওটাই লিঙ্কে লেখা থাকে। ভিজিট ইউটিউব লিখে দিছি, ভিজিট ইউটিউব লেখা চলে আসছে, এবং ওই ভিজিট ইউটিউবের ভিতরে কী লিঙ্ক আছে ওইটা আমরা href দিয়ে লিখে দিছি, href = www.youtube.com। এখন লিঙ্ক ডান। তো এখানে যদি ক্লিক করতাম এই পেজটা লোড হয়ে আমার ইউটিউব চলে আসতো, কিন্তু আমি চাচ্ছি কি আরেকটা পেজে আসুক। সো এই জন্য একটা এক্সট্রা লাইন লিখছি, সেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা, সো এটা লেখার পরে যেটা হচ্ছে যে আমি ক্লিক করলে আরেকটা পেজে ইউটিউব চলে আসবে। সো এরকম করে চলে আসবে যে এখানে পাশের পেজে নতুন একটা পেজ খুলে ইউটিউবটা ওখানে আসছে আর কি, এটাই বুঝাইছে। আচ্ছা, HTML সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে, সেটা হচ্ছে HTML ট্যাগ। মানে আমরা যে পুরো HTML কোডটা লিখি এটা আসলে তোমার উপরে একটা HTML লেখা থাকে, নিচে একটা HTML লেখা থাকে, এই দুইটা লেখা দিয়ে র্যাপ করা থাকে আর কি, ফার্স্ট টু লাস্ট। এটা দেওয়া থাকলে যে কম্পিউটার বুঝে যে পুরো মাঝখানে যা যা আছে সব কিছু যে HTML। সো এই যে আমরা মাঝখানে যা ইচ্ছা তাই লিখি, কিন্তু আমাদের উপরে HTML নিচে HTML লিখতে হবে, নাহলে কম্পিউটার বুঝবে না যে HTML কোড। সো এটা আমাদের লিখতে হবে, মানে HTML কোড বোঝানোর জন্য প্রথমে HTML, লাস্টে লিখতে হবে যে সম্পূর্ণ কন্টেন্ট এর মাঝখানে থাকবে। সঠিক HTML সিনট্যাক্স কোনটা, তো এইখানে দেখো যে প্রত্যেকটা লাইন হচ্ছে একটা HTML সিনট্যাক্স, কিন্তু এখানে সবগুলো সঠিক না, এখানে একটা সঠিক। তো এখানে কোনটা সঠিক সেটা হচ্ছে তোমার এইটা সঠিক, বাকিগুলো সঠিক না। কারণ কি, যে আমাদের প্রত্যেকটা HTML ট্যাগে একটা প্রত্যেক HTML সিনট্যাক্স একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে। সো ওপেনিং ট্যাগ হচ্ছে এরকম থাকে, ক্লিন থাকে, দুইটা গ্রেটার দ্যান লেস দ্যান সাইন থাকে, মাঝখানে হচ্ছে তোমার ওই ট্যাগটার নাম থাকে। তো ওপেনিং ট্যাগটা আর ক্লোজিং ট্যাগ দেখতে সেম, খালি ক্লোজিং ট্যাগ একটা এক্সট্রা একটা হ্যাশ থাকে, ওই হ্যাশটা হচ্ছে তোমার ওই নামের আগে থাকে। এখানে একটা ক্ষেত্রে নামের আগে আছে, বাকিগুলো এটা পরে আছে, এটার মধ্যে উল্টা মানে শেপে আছে, এরকম না। এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড স্ল্যাশ এভাবে আছে আর কি। আর এটা হচ্ছে তোমার এরকম থাকবে। এটা হচ্ছে তোমার লাইন, মানে ক্লোজিং ট্যাগটা এনে দুইটা ওপেনিং ট্যাগ। সো অফকোর্স এটা হচ্ছে সঠিক ট্যাগ। আচ্ছা, HTML সবচেয়ে বড় হেডিং এলিমেন্ট কোনটি, তো HTML মোটামুটি 6টা হেডিং এলিমেন্ট আছে। সেটা হচ্ছে তোমার এই যে H1 থেকে H6। তো H1 হচ্ছে তুমি দেখেই বুঝতে পারছো যে H1 সবচেয়ে বড় ট্যাগ, সবচেয়ে বড়। H1 লিখে তুমি ভিতরে যদি কোনো কিছু লেখো এত বড় সাইজের লেখা আসবে, তো H6 লিখলে এত ছোট আসবে, এবং মাঝখানের ক্রমানুসারে যে ছোট হচ্ছে সেগুলো হচ্ছে H2 H3 এভাবে করে। তার মানে বুঝতে পারছো H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, H6 সবচেয়ে ছোট ট্যাগ। মানে যত বেশি H এর পর যত বেশি আসবে তত ছোট হবে ট্যাগটা, তবে H6 পর্যন্ত, এর পরে আর নাই। সো HTML সবচেয়ে বড় হেডিং এলিমেন্ট তাহলে কি H1, সবচেয়ে ছোট তাহলে কোনটা, H6। ওকে, সো HTML ট্যাগের চিহ্ন কোনটা, যে এই চিহ্নটা হচ্ছে তোমার HTML ট্যাগের চিহ্ন। নিচের কোনটি এমটি ট্যাগ, এখানে এমটি ট্যাগ হচ্ছে একটু আগে আমরা শিখছিলাম বিআর ব্রেক ট্যাগ, ওটা বিষয়ে কোনো মানে ভ্যালু বহন করে না। মানে আলটিমেটলি আমরা অন্য অন্য ট্যাগের মধ্যে কিছু লিখলে ওটা আউটপুট শো করে, কিন্তু এই ব্রেক ট্যাগ কোনো আউটপুটভাবে শো করে না, জাস্ট লাইন ব্রেক করে দেয়। তো সিমিলারলি এখানে হচ্ছে HR হরাইজন্টাল লাইন, HR ট্যাগটা হচ্ছে বেসিক্যালি একটা মানে হরাইজন্টাল লাইন, তোমার এক্স অ্যাক্সিস বরাবর একটা লাইন ক্রিয়েট করে। তো এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, যেটা কিনা অ্যাকচুয়ালি দেখতে এরকম হয় যে তুমি এইচ ট্যাগটা দিয়ে যদি ইউটিউবে HR ট্যাগটা যদি ইউজ করো তোমার কোডের মধ্যে, তাহলে যেখানে ইউজ করবে ওখানে এরকম একটা লাইন দেখাবে, জাস্ট এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। সো নিচের কোনটি ইটালিক ট্যাগ, আই এবং ইএম, এই হচ্ছে ইটালিক ট্যাগ। আচ্ছা, তো এখানে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে গিয়ে এই যে একটা ট্যাগ HTML ট্যাগ পি, ওপেনিং ট্যাগ, লাস্টের ক্লোজিংটা হচ্ছে এই যে পি, তো মাঝখানে হচ্ছে আমাদের ভ্যালুটা মানে কন্টেন্টটা বেসিক্যালি, আর এখানে হচ্ছে তোমার অ্যাট্রিবিউটটা। সো পি ট্যাগ বেসিক্যালি প্যারাগ্রাফ বোঝায়। তো এইখানে দুইটা প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে বসে যাবে। সো যেটা বসে যাবে সেটা হচ্ছে কন্টেন্ট। আর এই পি ট্যাগটা রেগুলারলি যেভাবে আসে, ধরো যে আমরা যদি লার্নিং HTML লিখতাম, লার্নিং HTML যদি পি ট্যাগের মাঝখানে লিখে দিই, তাহলে নর্মালি জাস্ট লার্নিং HTML লেখাটা আসবে। তোমাকে দেখাই এই যে ধরো যে একটা ওয়েব পেজ এরকম। সো আমি যদি এখানে এই অ্যালাইন সেন্টার যদি মনে করো দিতাম না দিই, তাহলে কী হতো, খালি পি ট্যাগ দিলাম আর লার্নিং HTML লিখলাম আর
পিটা ক্লোজ করে দিলাম, তাহলে কীরকম আসবে যে লার্নিং HTML এমনি করে লেখা আসবে আর কি, লেখা আসলো। কিন্তু আমি চাচ্ছি যে এই পি ট্যাগটা মানে এই প্যারাগ্রাফ ট্যাগটা আর কি যা লিখবো এটা ওয়েবসাইটের এখান থেকে না শুরু হয়ে তোমার মাঝখান থেকে শুরু হবে, এরকম যদি চাই তাহলে কী করবো, তাহলে আমরা ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিব, মানে ট্যাগের মধ্যে লিখে দেবো যে অ্যালাইন সেন্টার, তাহলে কী হবে যে লার্নিং HTML লেখাটা এই পেজের মাঝখান থেকে আসবে। সো এই জন্যই যে আমরা অনেক সময় চাই যে বাই ডিফল্ট HTML ট্যাগগুলো যে বিহেভিয়ার করে ওগুলো আমরা একটু চেঞ্জ করতে চাই, যেমন যে পি ট্যাগটা বাই ডিফল্ট তোমার একদম লেফট অ্যালাইন থেকে শুরু করে পেজের, এটা আমরা যদি মাঝখান থেকে শুরু করতে চাই তাহলে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দিতে পারি যে অ্যালাইন সেন্টার, এটা বলে দিতে পারি। তো এরকম পি ট্যাগের ক্ষেত্রে অ্যালাইন সেন্টার একটা অ্যাট্রিবিউট, এখানে অ্যালাইন হচ্ছে তোমার সেন্টার হচ্ছে অ্যাট্রিবিউট, আর কন্টেন্ট হচ্ছে এই যে পি ট্যাগের ভিতরে যে অ্যাকচুয়াল জিনিস হচ্ছে একটা কন্টেন্ট। সো এরকম অসংখ্য অ্যাট্রিবিউট থাকে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো পি ট্যাগের জন্য অ্যালাইন এক ধরনের অ্যাট্রিবিউট আর কি, সামনে আরও অনেক ধরনের অ্যাট্রিবিউট আমরা দেখব। ওকে, তো এখানে দেখো যে এই যে উদ্দীপকটা পরে 28 দাও পি অ্যালাইন সেন্টার বাংলাদেশ। তো এখানে এলিমেন্টের কন্টেন্ট কোনটা, আমরা কন্টেন্ট হচ্ছে এই যে বাংলাদেশ পার্টটা কন্টেন্ট, বাংলাদেশ পার্ট হচ্ছে আমাদের মেইন কনসার্ন, এটা পি ট্যাগের ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। আর উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা, তাহলে বুঝতে পারছি যে আমাদের একটু বাই ডিফল্ট যে অ্যালাইন সেন্টার, এখানে নাম্বার সেন্টার ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু, কারণ আমাদের পি ট্যাগের ডিফল্ট ভ্যালুটা আমরা চেঞ্জ করতেছে আমাদের প্রয়োজন মতো করে। ওকে, সো HTML এর বডি অংশ কি থাকে, ছবি, টেবিল, ওয়েব পেজ টাইটেল। সো ছবি এবং টেবিল থেকে ওয়েব পেজ টাইটেল বডি অংশে থাকে না, এটা হেড অংশে থাকে। আমরা এখন দেখবো সেটা হচ্ছে দেখো যে একটা ওয়েবসাইটের কোডে ফার্স্টে কি থাকে, তোমার ফার্স্টের লেখাটা দেখা যায় বুঝতে পারবা। সো এই যে ওয়েবসাইট ও ওয়েব পেজ একটা, তো ওয়েব একটা মানে HTML কোড মানে কমপ্লিট একটা পেজের HTML কোড, এখানে ফার্স্ট থাকবে হেডের ওপেনিং, হেডের ক্লোজিং, ওকে, তারপর হচ্ছে বডির ওপেনিং, বডির ক্লোজিং। তো এখানে হেডের মধ্যে লেখা আছে, বডির মধ্যে লেখা আছে। সো HTML এর বডির ভিতর যা লিখি আমরা আলটিমেটলি ওয়েব পেজের ভিতর আমরা সেগুলাই দেখি। তো হেডের মধ্যে যা লিখি এগুলো আসলে আমরা দেখি না, এগুলো ওয়েব পেজের ভিতরে আমরা দেখি না, এগুলো আমরা দেখি তোমার ধরো যে টাইটেল থাকে না ওয়েবসাইটের, ওরকম টাইটেলের মধ্যে দেখি আমরা। মনে করো যে একটা ট্যাব খুললাম গুগল ক্রোম বা ল্যাপটপে যে কোনো একটা ওয়েবসাইট খুলি, উপরে একটা ট্যাব থাকে, মনে করো ইউটিউব খুঁজছি, উপরে লেখা থাকে না ইউটিউবের একটা ক্রস বাটন থাকে, লোগো থাকে, এই যে ইউটিউব লেখাটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, আর ভিতরে যেগুলো আছে সেটা হচ্ছে কন্টেন্ট। সো এই যে হেডের ভিতরে সব টাইটেল বা ধরো অনেক সময় ল্যাঙ্গুয়েজ এরকম বিভিন্ন ফাইল থাকে, মেটা মানে একটা ওয়েবসাইটের অন্য যেগুলো আমরা ভিজুয়ালি দেখি না, বাট ওয়েবসাইটটা মোবাইলে রান করার জন্য বা পিসিতে রান করার জন্য যে ইম্পর্টেন্ট এলিমেন্টস ওগুলো আছে তোমার হেডের মধ্যে থাকে। সো এই টাইটেল জিনিসটা হচ্ছে তোমার হেডের মধ্যে থাকে, এটা বডির মধ্যে থাকে না। সো বডির মধ্যে কী থাকে, ছবি থাকে, টেবিল থাকে, ওয়েবসাইট থাকে হেডে। ওকে, তো এইখানে পি ট্যাগটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর কি আছে, যে এ সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে 2, তারপর আবার সুপারস্ক্রিপ্ট ক্লোজ করছে, তারপরে বি সাবস্ক্রিপ্ট, আর সাবস্ক্রিপ্ট ট্যাগের ওপেনিং, তারপর হচ্ছে 2 লিখে আবার সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করছে, তারপর হচ্ছে পি ট্যাগ, মানে পুরো জিনিসটা পি ট্যাগের মধ্যে আছে। ওকে ফাইন, একটা টেক্সট আসবে, তারপরে দেখো এ কিন্তু জাস্ট পি ট্যাগের মধ্যে আছে, মানে এ হচ্ছে নর্মাল একটা এ আসবে আর কি। জাস্ট আমাদেরকে দেখাই, তাহলে এই যে এটা হচ্ছে একটা নর্মাল এ আসবে, জাস্ট নর্মাল একটা এ আসলো। এই দুইটা কি এই টুটা কিসের মধ্যে আছে, একটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ, মানে দুইটা সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আছে, দেখছো ওপেনিং ক্লোজিং, মানে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে 2 আছে, তাহলে কি দুইটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। সুপারস্ক্রিপ্ট মানে কি, সুপারস্ক্রিপ্ট হচ্ছে স্কোয়ার, মানে উপরে চলে যাবে, আর সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে চলে আসবে। বুঝতে পারছো, আমরা ইউজ করছি এগুলো ফিজিক্সের ক্ষেত্রে, এগুলো অনেক বেশি লাগে। সো এই যে টোটালে সুপারস্ক্রিপ্ট উপরে চলে গেল, এ স্কোয়ার হয়ে গেল। তারপর হচ্ছে বি, দেখো বি কিসের মধ্যে আছে, বি নর্মালি আছে, বি কোনো ট্যাগের মাঝখানে নেই, যে পি ট্যাগটার মাঝখানে আছে বলতে পারো, যে সব কিছুই পি ট্যাগের মাঝখানে আছে। সো বি হচ্ছে নর্মালি বসে যাবে। তারপর আসছে তোমার আবার সাবস্ক্রিপ্ট, এই এই সাবস্ক্রিপ্ট দুইটা ট্যাগের মাঝখানে আছে, এই সাবস্ক্রিপ্ট, তাহলে টুটা কি সাবস্ক্রিপ্ট আকারে বসে যাবে, এই যে নিচে বসে গেল 2, এই যে আউটপুটটা এরকম আসবে। তাহলে এটা কোনটার সাথে মিলে, এটা হচ্ছে ক্ষয়ের সাথে মিলে। সো এটা হচ্ছে কারেক্ট আনসার। নিচের কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, মানে টেক্সটের ফন্ট, কালার, ওই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বানানো, বোল্ড, ইটালিক, এগুলো হচ্ছে ফরম্যাটিং বলে। সো কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, বি হচ্ছে ফরম্যাটিং এলিমেন্ট, কারণ এটা বোল্ড করে। আর বি হচ্ছে তোমার এমটি ট্যাগ, আমরা দেখছি যে লাইন ব্রেক করার জন্য ইউজ করা হয়। ওয়েল হচ্ছে তোমার আনঅর্ডার্ড লিস্ট, অন্য একটা জিনিস, লিস্ট যখন টপিক আসবে তখন বুঝবা। আর এ হচ্ছে লিঙ্ক বানানোর ক্ষেত্রে। সো একটাও না, বি হচ্ছে তোমার ফরম্যাটিং এলিমেন্ট হচ্ছে বোল্ড করে। নিচে কোনটি ফরম্যাটিং ট্যাগ, এখানে হচ্ছে H1 বা H1 না, সরি, বিগ হচ্ছে একটা মানে টেক্সটের ফন্ট বড় করে দেয়, মানে
এটা হচ্ছে তোমার ফরম্যাটিংটা একটা ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, একটু আগে আমরা কোডটা দেখছি, মানে আমি করে দেখাইছি, এই কোডটা রান করলে এরকম আউটপুট আসবে আর কি, মানে একদম মানে এই কোডটা আর কি বেসিক্যালি এটার আউটপুট কীরকম আসে HTML কোডে, এটা আমি দেখাইছি এখানে আর কি, এটা দেখতে পারো। ওকে, ফন্ট ট্যাগের কাজ হচ্ছে ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা, মানে কোন ফন্ট তুমি দিবা ওয়েবসাইটে, ওই ফন্টটা তুমি চুজ করবা ফন্ট ট্যাগের মাঝখানে। তারপর হচ্ছে ধরো তোমার টেক্সটকে লিস্ট আকারে সাজানো, ফন্টের কাজ মতো লিস্ট আলাদা একটা লিস্ট ট্যাগ আছে। আচ্ছা, টেক্সটের রং ঠিক করা, এটাও ফন্ট ট্যাগের কাজ, ফন্টের ভিতরে টেক্সট কালার অপশন থাকে আর কি। সো 1 আর 3 হচ্ছে তোমার কারেক্ট আনসার। আচ্ছা, সবচেয়ে বড় হেডিং এলিমেন্ট কোনটা? আমরা বলছিলাম যে যত বেশি এইচের বড় সংখ্যাটা যত ছোট থাকবে হেডিংটা একটা তো বড় হবে, আমরা ভিজুয়ালে দেখছিলাম। সো এখানে অফকোর্স H1 সবচেয়ে বড় হবে। আচ্ছা, তো এখানে সবচেয়ে ছোটো কোনটা? H6 হবে সবচেয়ে ছোটো। সিমিলার নিচে কোন হেডিংটা একটা সবচেয়ে ছোটো? H6। আচ্ছা, RGB 255 255 255 এটা দ্বারা কোন রং নির্দেশ করে? সো RGB বলতে বোঝায় রেড গ্রিন ব্লু। সো এইখানে রেড গ্রিন ব্লু RGB ভ্যালু, মানে পৃথিবীর সমস্ত কালারকে বর্তমানে RGB, তুমি পৃথিবীর সমস্ত কালার না অফকোর্স, বাট ওয়েবসাইটের সমস্ত কালারকে RGB ভ্যালু দিয়ে এক্সপ্লেন করা যায়। সো মানে তুমি দেখো যে কোনো লাল কালার কীভাবে এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে ধরো যে এই সংখ্যাগুলা 0 থেকে 255 পর্যন্ত মানে আছে আর কি, রেঞ্জে আছে। সো লাল কালারের ক্ষেত্রে কী হবে? লাল কালারের ক্ষেত্রে লাল থাকবে ফুল 255, আর গ্রিন থাকবে হচ্ছে 0, লালের মধ্যে কোনো গ্রিন নাই। ব্লু থাকবে 0। তো 255 0 0 এটা মানে হচ্ছে কি? লাল কালার। এরকম 0 255 0 মানে কি? সবুজ কালার। কারণ রেড আর ব্লু 0, গ্রিন হচ্ছে 255, তার মানে কি? গ্রিন ফুল আছে, মানে গ্রিন সবুজ। এটা তুমি যে এখানে RGB, মানে আমি একটু ভালো করে বুঝাই, সেটা হচ্ছে তোমার এই দেখো বেসিক্যালি RGB। সো এখানে আর কিন্তু ফুল আছে, মানে আর জিবি কিন্তু নাই, তার মানে কি? পুরোটাই রেড, তাহলে এই কালার রেড হয়ে যাবে, রেড হয়ে গেছে। সিমিলারলি ব্লু এর ক্ষেত্রে দেখো এখানে RGB, বি কিন্তু ফুল আছে, আর জি কিন্তু ফুল নাই, 0 0, তার মানে কি? এই পুরোটা নীল ছাড়া কোনো কালার নাই। সো এটা পুরোটাই নীল হয়ে গেছে। তো সিমিলারলি গ্রিনের ক্ষেত্রে জি ফুল আছে, আর জি ব্ল্যাঙ্ক, তাই এটা পুরোটা হয়ে গেছে গ্রিন। তো দেখো লাল আর তারপরে কি প্রত্যেকটা আমরা জানি যে অ্যাকচুয়ালি কি মানে সূর্যের আলো থেকেই তো আলটিমেটলি। তো সিমিলারলি সাদার মধ্যে যেহেতু সমস্ত কালারই থাকে, আমরা স্পেকট্রাম থেকে জানি যে সাদার মধ্যে সমস্ত কালার 7টা কালারই আছে। সো সাদার মধ্যে তোমার RGB 3টাই ফুল ভ্যালু থাকবে আর কি, এটা এখানে বোঝানো হয়েছে। তো RGB 3টা ভ্যালু ফুল থাকলে সেটা সাদা হয়ে যায়, 3টা ভ্যালু যদি 0 হয়ে গেলে কী হবে? কালো হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো খুবই সিম্পল, একটু আমরা এই RGB কালারগুলো নিয়ে চিন্তা করলেই বুঝতে পারবো, সমস্ত কালার প্রেডিক্ট করতে পারবো নিজেরাই। ওকে, পরে দেখতেছি যে উদ্দীপকের 39 40-তে কি আসে যে উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড কোনটি? দেখো এখানে কি বলছে? রেড মানে কি? RGB-তে কি আসে? RGB-তে রেড পার্টটা ফুল থাকবে, গ্রিন পার্টটা আর কি ব্লু পার্টটা তোমার ফাঁকা থাকবে। সো আচ্ছা, একটু আগে আমি দেখলাম 255 মানে হচ্ছে ফুল আর 0 মানে হচ্ছে ফাঁকা। তো 255 0 0 এটা তো আমরা নিউমেরিক্যাল ওয়েতে প্রকাশ করছি, এটাকে চাইলে আমরা হেক্সাডেসিমাল ওয়েতে প্রকাশ করতে পারি। জিনিসটা হলে কীরকম হবে তোমাকে বুঝাই। ধরো যে 8 GB, হ্যাঁ 8 GB, আর 255 0 0, এটা হচ্ছে রেড, রাইট? সো এই লেখাটাকে যদি আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে প্রত্যেকটা সংখ্যার জন্য 2টা করে হেক্সাডেসিমাল কোড পাবো, মানে পাবো, তো সংখ্যা পাবো সেরকম। মানে ধরো 255 মানে হচ্ছে ফুল, আর হেক্সাডেসিমালে ফুল মানে হচ্ছে তোমার ডাবল এফ, মানে এফ হচ্ছে বড় সংখ্যা, এফ। আচ্ছা, 0 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা এইখানে, আর হেক্সাডেসিমালে এটা প্রকাশ করতে হলে আমরা 0ই দিব। সো 0 0, আর এই 0 জন্য 0 0। আমরা তো পড়ছি এগুলা চ্যাপ্টার 3-তে পড়ে আসি না হেক্সাডেসিমাল কোডগুলো, যে হেক্সাডেসিমাল কোড 0 থেকে এফ এর মধ্যে মানে মুভ করে আর কি। সো এফ হচ্ছে সবচেয়ে বড়, 0 সবচেয়ে ছোট। সো আর ফুল মানে হচ্ছে আর এর জায়গায় 2টা এফ বসবে, বুঝতে পারছো? জি এর জায়গায় ফাঁকা, মানে জি কিছুই নাই, মানে 0 জায়গায় 2টা 0 বসবে। বি এর জায়গাও সেম, 2টা 0 বসবে। তার মানে রেডের কোড কি? রেড ফুল, গ্রিন ফাঁকা, ব্লু ফাঁকা। তাহলে সরি, হ্যাঁ রেড ফুল, তোমার গ্রিন ফাঁকা, ব্লু ফাঁকা। তার মানে কি? রেডের জন্য FF 0 0 0 0। এখানে অ্যান্সার কত আসবে তাহলে? ক নাম্বার, FF 0 0 0 0 এটা আসতেছে। আচ্ছা, এখানে যদি ব্লু থাকতো তাহলে কোডটা কিরকম আসতো? তাহলে আসতো তোমার রেড ফাঁকা আসতো, রেডের জন্য 0 0 আসতো রেডের পার্টটা, আর ব্লু এর জন্য কি আসতো? এফ এর গ্রিনের জন্য 0 0 আসতো আর জি, আর ব্লু এর জন্য এফ আসতো, মানে ফুল আসতো।
তাহলে কি আসে এই কোডটা কি তাহলে এই কালারটা মানে এই কোডটা কোন কালারকে ডিফাইন করে ব্লুকে কারণ RG0 ব্লু হচ্ছে পুরোটা এফ আছে তো সিমিলারলি আমরা এখান থেকে বুঝতে পারবো যে আসলে মুখস্থ করার দরকার নাই কারণ এখানে মানে আর এর জন্য দুইটা পার্ট জি এর জন্য দুইটা পার্ট বি এর জন্য দুইটা পার্ট সো আর এর জন্য পার্টটা ফুল ভ্যালু আছে মানে জিনিসটা লাল পুরাপুরি আছে গ্রিন আর ব্লু নাই মানে কি জিনিসটা এর রংটা হচ্ছে লাল বুঝতে পারছো এইখানে লাল কিন্তু নাই গ্রিন হচ্ছে পুরোপুরি আছে এবং ব্লু নাই তাহলে কি এটা হচ্ছে গ্রিন কালার বেসিক্যালি সিমিলারলি এখানে দেখো যে আর জি কিন্তু 0 0 কিন্তু ব্লু কিন্তু পুরোপুরি আছে তার মানে কি এটা হচ্ছে ব্লু কালার সিমিলারলি এইখানে দেখবা যে আর পুরোপুরি আছে গ্রিনের পার্শিয়াল আছে কিন্তু ব্লু একদম নাই সো এইটা আসলে আমরা এখন বুঝতে পারবো না বাট এরকম কমপ্লেক্স কোড আসলে দরকার নেই আমাদের বোর্ড এরকম কমপ্লেক্স কোড আমাদের কোনো অ্যান্সার করতে দিবে না বাট এটা আমরা বুঝতে পারছি এটা গ্রিন ব্লু তিনটারে কোনোটা না এটা সামথিং এলস সো এভাবে করে আমরা আসলে কোড দেখেই বুঝতে পারবো যে কোনটা কালার আমাদের কি মুখস্থ করার দরকার নেই ওকে এখানে আসি তো এইখানে আমরা লিস্টের কনসেপ্ট সম্পর্কে জানবো সো লিস্টের কনসেপ্টটা কীরকম ধরো আমরা আচ্ছা তোমরা আউটপুটটা দেখে বুঝতে পারবা যে এরকম একটা লিস্ট বানাতে চাচ্ছি যে ঢাকা ময়মনসিংহ মনে করো যে দুইটা বিভাগের নাম দেওয়া আছে ঢাকা ময়মনসিংহ লিস্টের মধ্যে লেখা আছে এখানে নিচে আরেকটা লিস্ট এই লিস্টে ঢাকা ময়মনসিংহে লেখা আছে কারণ এই লিস্টে নাম্বারিং করা আছে 1 2 নাম্বারিং করা আছে আর এইখানে দেখবা যে লিস্টের মধ্যে নাম্বারিং করা নেই বুলেট পয়েন্ট দেওয়া আছে সো এইটা হচ্ছে তোমার একটা অর্ডার লিস্ট মানে নাম্বারের অর্ডারে আছে 1 2 কিন্তু এখানে কোনো অর্ডার নেই কিন্তু যে দুইটাই বুলেট পয়েন্ট সো HTML এরকম দুই টাইপের লিস্ট আছে একটা হচ্ছে তোমার অর্ডার লিস্ট একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট সো আমরা যদি এই কোডটা খেয়াল করি আচ্ছা এখানে আউটপুট সহ দেখাই সো এইখানে দেখো যে আনঅর্ডার লিস্ট এই ট্যাগের মধ্যে এই ট্যাগটা ওপেন করলাম তারপর মাঝখানে আমরা লিস্ট বানাইলাম তারপর হচ্ছে ট্যাগটা ক্লোজ করলাম মানে এই ট্যাগের মাঝখানে যে লিস্টটা এই লিস্টটা বেসিক্যালি হচ্ছে তোমার আনঅর্ডার লিস্ট এই জন্য আমরা ইউএল লিখছি এখানে এই যে ইউএল দিয়ে বেসিক্যালি আনঅর্ডার লিস্ট বুঝাইছি এবং এইটার মাঝখানে এই ট্যাগের মাঝখানে যে লিস্ট আইটেমগুলো দিছি মানে এই যে আমরা ঢাকা লিখবো এই ঢাকা জিনিসটা হচ্ছে লিস্টের একটা পার্ট এই জন্য আমরা কি লিস্টের একটা পার্টকে আমরা লিস্ট আইটেম দিয়ে লিখি যে লিস্ট আইটেম এর ট্যাগ এলআই শর্ট মানে ওপেনিং ট্যাগ তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগ এলআই এর মাঝখানে আমরা যা লিখবো ওইখানে আমরা ঢাকা লিখছি ওইটা লিস্ট আকারে চলে আসবে এখানে সিমিলারলি এখানে বোঝা যাচ্ছে না আমি ইয়েলো দিই আচ্ছা তো এরকম আমরা সিমিলারলি ময়মনসিংহের ক্ষেত্রে সেম কাজটাই করছি তো এখানে লিস্ট আইটেম এবং ওপেনিং আর ক্লোজিং মাঝখানে ময়মনসিংহ লিখে দিছি এখানে ময়মনসিংহ চলে আসছে দেখছো তো এই লিস্টের পার্টটুকু ঢাকা ময়মনসিংহ লেখা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এইখানে যে বুলেট পয়েন্টটা এখানে যে বুলেট আকারে আসছে কারণ আমরা এখানে আনঅর্ডার লিস্ট দিছি বুঝতে পারছো এখানে যদি আনঅর্ডার জায়গায় জাস্ট ও দিতাম তাহলে কি আসতো এখানে অর্ডার লিস্ট হয়ে যেত এবং তখন নাম্বার চলে আসতো যে এখানে এই কাজটা এখানে হয়েছে যে আমরা আনঅর্ডার জায়গায় জাস্ট ও দিছি ওএল দিছি ইউএল এর জায়গায় ওএল দিছি অর্ডার লিস্ট এখানে আউটপুটে কি আসছে দেখো 1 আর 2 এসে পড়ছে আর বাকিগুলো কিন্তু সেম লিস্ট আইটেমগুলো সেম আমাদের আইটেম ঢাকা ময়মনসিংহ ওটা সেম আছে সো এটাই হচ্ছে লিস্টের কনসেপ্ট আমরা কীভাবে বুলেট পয়েন্ট দেবো আর নাম্বারিং করবো এটা আমাদের আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের উপর ডিপেন্ড করতেছে তো এখানে আমরা যদি পরেরটাই যাই যে লিস্ট তৈরিতে ব্যবহৃত ট্যাগ কোনটি মানে ব্যবহৃত হয় কোনটি ইউএল হ্যাঁ ব্যবহৃত হয় আনঅর্ডার লিস্ট টিআর এইচআর টিডি একটা ব্যবহৃত হয় না এগুলো টেবিলের জন্য ব্যবহৃত হয় আর এইচআর তো ব্ল্যাঙ্ক মানে ফাঁকা ট্যাগ নিচের আইটেম যুক্ত করার জন্য ট্যাগ কোনটি লিস্টে আইটেম যুক্ত করার জন্য আমরা দেখছি যে এটা হচ্ছে লিস্ট ট্যাগ মানে একটু আগে লিস্টের মধ্যে আইটেম যোগ করলাম না আমরা এই যে ঢাকা ময়মনসিংহ এগুলো হচ্ছে লিস্টের আইটেম আর লিস্টটা তো তোমার লিস্টের ট্যাগ হচ্ছে তোমার ইউএল ওএল দিয়ে বুঝাইছি কিন্তু লিস্টের আইটেমটা কিন্তু আইটেমগুলো আগে কিন্তু এলআই ট্যাগটা দেওয়া আছে সো লিস্টের আইটেম যুক্ত করার জন্য বা আইটেম বোঝানোর জন্য আমরা স্পেশালি এলআই ট্যাগটা ইউজ করি বুঝতে পারছো আশা করি আর ইউএল ওএল হচ্ছে জাস্ট লিস্টের ফরম্যাটিংয়ের জন্য যে অর্ডার হবে না আনঅর্ডার হবে ওকে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ মানে তালিকা তৈরি মানে লিস্ট তৈরি আর কি সেটা হচ্ছে তোমার ওএল ইউএল এলআই তিনটে হচ্ছে বেসিক্যালি তালিকা তৈরি বা লিস্ট তৈরির ট্যাগ ওএল অর্ডার আনঅর্ডার লিস্ট হচ্ছে লিস্ট আইটেম আদান দিচ্ছে ওকে তারপর আসি এখানে একটা কোড দেখতে পাচ্ছি এখানে আমরা এই কোডটার আউটপুট হচ্ছে এটা ওকে আমরা বুঝাই তো এইখানে দেখো তিনটা লিঙ্ক আছে এ ট্যাগ তারপর একটা ব্রেক দিছি আমরা তারপরে পরের লাইনে আরেকটা এ ট্যাগ পরে আরেকটা ব্রেক দিছে পরে আরেকটা এ ট্যাগ সো এ ট্যাগ মানে হচ্ছে লিঙ্ক বেসিক্যালি সো এখানে দেখো যে প্রথম লিঙ্কটা আমাদের আউটপুট কি আসছে প্রথম লিঙ্কটার আউটপুট আসছে একটা ছবি পরের লিঙ্কটা আউটপুট আসছে একটা লিঙ্কের মতো মানে একটা লিঙ্ক আসছে পরের লিঙ্কটার আউটপুট আসছে একটা টেক্সট একটা মানে ব্রোকেন ছবির একটা আইকন সেটা মানে কি
তো তিনটাই বেসিক্যালি লিঙ্ক, বুঝতে পারছো? তিনটা ক্লিক করলে তুমি গুগলে চলে যাবা। কিন্তু এই তিনটা কীভাবে কাজ করে তোমাকে বুঝাই। প্রথমে আসি আমরা, তো লিঙ্ক আমরা কীভাবে বানাই। সো লিঙ্ক ট্যাগের জন্য ফার্স্টে আমরা একটা বুঝাই। দেখো, লিঙ্ক ট্যাগের জন্য ফার্স্টে আমরা একটা এ ট্যাগ নিই, ঠিক আছে? তো এ ট্যাগ ওপেন করলাম, এ ট্যাগ এখানে আমরা ক্লোজ করলাম। তো লিঙ্ক ট্যাগের মাঝখানে যা লিখবো ওটা হচ্ছে লিঙ্ক এর মধ্যে শো করবে আর কি। তো মাঝখানে আমরা কি লিখছি, মাঝখানে ধরো যে আমরা এইখানে এই যে এ ট্যাগটা আছে না, এই ট্যাগের ওপেনিং ট্যাগটা এখানে, এর মাঝখানে আমরা গুগল লিখছি, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? সি ওকে, আচ্ছা আবার নতুন করে শুরু করি। আচ্ছা দেখো যে এখানে এ ট্যাগটা, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা এ ট্যাগ আছে। এই যে একটা এ ট্যাগ, এখানে একটা ব্রেক ট্যাগ দিছি, এখানে আরেকটা এ ট্যাগ, এ ট্যাগে এই যে এখানে একটা এ ট্যাগ, এখানে একটা ব্রেক দিছি, এখানে আরেকটা এ ট্যাগ, তিনটা এ ট্যাগ আছে। মানে তিনটা এ ট্যাগ মানে কি, তিনটা লিঙ্ক। এই কোডটার আউটপুট হচ্ছে এটা, মানে তিনটা লিঙ্ক যে আমরা লিখছি এখানে, এখানে আউটপুটে তিনটা লিঙ্কই দেখাচ্ছে। কিন্তু তিনটা লিঙ্ক তিনভাবে দেখাচ্ছে। একটা হচ্ছে গুগলের ছবির আকার লিঙ্ক দেখাইছে, আরেকটা হচ্ছে লিঙ্ক আকারের লিঙ্ক দেখাচ্ছে, আরেকটা হচ্ছে একটা ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে। তো আমরা তিনটাই ব্যাখ্যা করবো কোনটা কেন হয়েছে। তো প্রথমে দেখো আমরা এ ট্যাগটা নিছি ফার্স্টে, এই যে এ ট্যাগের ওপেন করলাম, এই যে ওপেন করলাম এবং এখানে ক্লোজ করলাম, ফাইন। ক্লোজিং ট্যাগ বুঝতে পারছি, ওপেনিং ট্যাগ বুঝতে পারছি। ওপেনিং ট্যাগের মাঝখানে আমরা একটা লিঙ্কের যে অ্যাকচুয়াল ডেস্টিনেশন ওটা লিখে দিছি, যে এই লিঙ্কটায় ক্লিক করে তুমি কোথায় যাবা ওইটা এখানে এইচ রেফ দিয়ে লিখে দিতে হয়। মানে এ ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে তোমাকে এইচ রেফ হ্যাঁ, এইচ রেফ লিখে ইকুয়াল দিয়ে তোমাকে এই লিঙ্কটা দিতে হবে www.google.com দিয়ে দিলা, তারপরে তুমি ব্র্যাকেট দিয়ে ওপেনিং ট্যাগটা শেষ করলাম। তো এই কাজটা এখানে করছে, প্রত্যেকটা ক্ষেত্রে এই কাজটা করছে, কারণ কি প্রতিটা লিঙ্কই তোমাকে আলটিমেটলি গুগল নিয়ে যাবে। সো এই পার্টটা আমরা বুঝতে পারছি, ওপেনিং ট্যাগের পার্টটা বুঝতে পারছি লিঙ্কের। আচ্ছা, এখন লিঙ্কের ক্লোজিংটা তো সব জায়গায় সেম, প্রবলেমটা দাঁড়াচ্ছে মাঝখানে যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে পার্টটা, ওইটা ডিফারেন্ট হওয়ার কারণে তিন রকম আউটপুট দেখাইছে। তো প্রথমটার ক্ষেত্রে আমরা ওই মাঝখানে একটা ইমেজ বসাই দিছি, আমরা কিছু লিখি নাই, জাস্ট ইমেজ বসাই দিছি, যে এই ইমেজটা লিঙ্ক হিসেবে শো করবে, এই ইমেজটা শো করবে জাস্ট, এবং ওটা ক্লিক করলে লিঙ্কের কাজ করবে। যেমন এইখানে যেটা হয়েছে, যেটা আউটপুট হিসেবে এটা দেখা গেছে যে একটা ইমেজ শো করতেছে, আর কিচ্ছু না। এখানে ক্লিক করবো, গুগলে চলে যাবে। সিমিলারলি এইখানে আমরা কি করছি, ওপেনিং ট্যাগ দিছি, এবার গুগল লেখা লিখছি, তারপর আমরা ক্লোজিং ট্যাগ দিয়ে দিছি। তাহলে এখানে কি করবে, গুগল লেখাটা লিঙ্ক আকারে শো করবে। লিঙ্ক আকারে বলতে লিঙ্কের যে বাই ডিফল্ট মানে দেখতে কিরকম হয়, HTML নীল কালারের হয় এবং নিচেটা আন্ডারলাইন থাকে। সো এটা এরকম একটা ফরম্যাট হয়ে গেছে গুগল লেখাটা, মানে আমাদের লেখা গুগল লেখাটা এরকম হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এবার আমরা লিঙ্ক ক্রিয়েট করার সময় মাঝখানে মানে লেখা দিলাম না, ছবি দিলাম, কিন্তু ছবিটার যে আমরা একটু কি করছি, ছবির যে একটা সোর্স বলেছি, ছবির google.jpg, এটা হচ্ছে ছবির সোর্স, মানে আমরা ছবিটার কোন লোকেশন আছে লোকেশনটা বলে দিচ্ছি বেসিক্যালি। কিন্তু এই লাস্টে আমরা লোকেশনটা বলি নাই। মানে লোকেশন না বললে কি হয়, যে তোমার মানে কম্পিউটার বুঝতে পারে না যে আমরা ছবিটা কোথায় আছে, কি ছবি দেবো বুঝতে পারে না। মানে আমি এখানে বলছি হ্যাঁ তুমি ছবি দাও, কিন্তু সেই সাথে ছবির সোর্স তো বলতে হয়, যে ছবিটা কোন জায়গায় সেটা বলতে হবে। আচ্ছা, যদি ছবিটা তোমার না শো করে, মনে করো যে ওই সোর্স থেকে ছবিটা খুঁজে পাইলাম না কম্পিউটার, তখন কি করবো, যে অল্ট একটা শো করে, মানে অল্টের ভিতর যা লেখা আছে ওটা শো করে। তো আমাদের এখানে এরকম একটা ঘটনা ঘটছে, যে আমরা ছবিটা বলে দিচ্ছি যে ছবি ইউজ করবো, যেন আমরা ইমেজ ট্যাগ ইউজ করছি, মানে এর মাঝখানে ইমেজ ট্যাগটা ইউজ করছি এখানে, কিন্তু ইমেজ ট্যাগের মধ্যে আমরা সোর্স বা ছবির লোকেশন বলে দেই নাই, কিন্তু আমরা অল্ট ট্যাগে গুগল লেখা বলে গুগল বলে দিচ্ছি আবার। তো এখানে কি হয়েছে, যে ও ছবির মানে দিতে যাবে, এরকম ছবি দিতে যাবে, কিন্তু দিতে গিয়ে দেখা যায় সোর্সের মধ্যে আমরা কিছু লিখি নাই, তার মানে ও ছবি খুঁজে পাবে না, কোন জায়গায় যাবে সে জানে না। সো এখন ছবি ওর কাছে নাই, তাহলে কীভাবে দিবে? তো ছবি যদি না পায়, তো মানে অল্টের যে ব্যাকআপ অপশনটা আছে ওর, যে অল্টারনেটিভ হিসেবে গুগল লেখাটা লিখে দিবে, তো ওই লেখাটা লিখে দিছে। এবং যখন ও ছবি পায় না, তখন একটা ব্রোকেন ইমেজের ছবি দেয়, আইকন দেয়, বুঝাইতে হয় যে আমি ছবিটা পাই নাই। সো এই তিন টাইপের বেসিক্যালি লিঙ্ক হয় আর কি। তো এই কনসেপ্ট তোমার আরও ক্লিয়ার হবে এমসিকিউ সলভ করলে। তো আমরা এমসিকিউ পার্টে যাই। এখানে আসি, দেখো দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে, হাইপার লিঙ্ক বলে। মানে দেখো যে লিঙ্ক দিয়ে বেসিক্যালি আমরা কী করি, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েব পেজে, তাই তো দুইটা ওয়েব পেজের সমন্বয় করতেছি বেসিক্যালি লিঙ্ক দিয়ে। সো এটা বুঝতে পারছি আমরা। সো ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, যে এই ট্যাগ, লিঙ্ক ট্যাগ, মানে এই ট্যাগটাই বেসিক্যালি লিঙ্কের ট্যাগ। সো অ্যান্সার। সো ব্রাউজকারী সময় বাঁচে কোন ট্যাগে, সো অফকোর্স লিঙ্ক ট্যাগ, কারণ এক ক্লিকে চলে যাচ্ছে, আমাদেরকে ম্যানুয়ালি URL টাইপ করে যেতে হচ্ছে না, সো সময় বাঁচতেছে আমাদের। এক পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML ভাষায় কি বলে, ভাষায় বলা হচ্ছে তোমার হাইপার লিঙ্ক। বুঝতে পারছো, HTML ভাষায় বলে হাইপার লিঙ্ক। ওকে,
এরপর আসি আমরা। সো নিচের HTML কোনটি লিঙ্ক ট্যাগ? সো অফকোর্স এটা একটা লিঙ্ক ট্যাগ। তারপর হচ্ছে এই ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট। আমরা পড়ছিলাম না যে অ্যাট্রিবিউট জিনিসটা কি, যে ওপেনিং ট্যাগের সাথে আমরা মানে বাই ডিফল্ট যে বিহেভিয়ার একটা ট্যাগের, ওইটা আমরা যদি নিজেদের মতো করে চেঞ্জ করতে চাই তাহলে সেটা হচ্ছে সেগুলো হচ্ছে আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। তো এখানে দেখো যে এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? href। আমরা হ্যাঁ লোকেশন মানে লিঙ্কের যে অ্যাকচুয়াল লোকেশন আমরা href এ বলে দিই। আবার টার্গেট, আমরা বলি টার্গেট ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক মানে কি? ওই যে ক্লিক করলে আরেকটা ট্যাবে ওপেন হবে। ওই যে আমরা একটু প্রথম কয়েক স্লাইডে দেখছিলাম যে টার্গেট ব্ল্যাঙ্ক কীভাবে কাজ করে। তো এখানে দেখো যে 1 আর 2 হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। সো href আর টার্গেট হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, ব্ল্যাঙ্ক তো অ্যাট্রিবিউটের ভ্যালু, ওটা আলাদা। ওকে, সো এইটা href আর টার্গেট হচ্ছে গিয়ে ব্যবহৃত অ্যাট্রিবিউট। এখানে দেখো যে PU ডেল HSC এক্সাম ডেল ইউপি, এটা আউটপুট কী হবে দেখে কমপ্লেক্স লাগছে, কমপ্লেক্স না। দেখো যে HSC এক্সাম এইটার এটা অ্যাকচুয়ালি দেখো যে স্যান্ডউইচ আকারে আছে। কির মাঝখানে আছে দেখো তো, যে HSC এক্সাম লেখাটা ডেল, এই দুই ট্যাগের মাঝখানে আছে। ডেল ট্যাগের কাজ কি? ডেল ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা লেখার মধ্যে তোমার মাঝখানে দাগ টেনে দেওয়া। ধরো যে একটা লেখা আছে, কথার কথা আমরা ডেল ট্যাগ দিয়ে আমরা কি করলাম, লিখলাম, মনে করো এ লিখলাম, তারপর ডেলটা ক্লোজ করে দিলাম, ডেলটা ওপেন করলাম, এ লিখলাম, ডেলটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে আমরা লিখলাম, তাহলে আউটপুট কি শো করবে? শো করবে হচ্ছে এ ট্যাগের মাঝখানে একটা দাগ। বুঝতে পারছো? ডেল ট্যাগ হচ্ছে ডিলিট ট্যাগ বা ডিলিট টেক্সট বা এরকম মাঝখানে একটা স্ট্রাইক থ্রু, এটা দাগ বোঝায় আর কি। আচ্ছা, ডেল ট্যাগের কাজটা আমরা বুঝলাম, তার মানে HTML মাঝখানে একটা দাগ থাকবে, ফাইন। এর HTML কিন্তু ইউ ট্যাগের মাঝখানেও আছে। ইউ ট্যাগ কী করে? আন্ডারলাইন করে দেয় কোনো একটা টেক্সটকে। ধরো আমরা যদি কোনো একটা টেক্সটে মানে ইউ ট্যাগের মাঝখানে যদি আমরা কিছুটা লিখি, মনে করি এ লিখলাম, আবার ইউ ট্যাগটা ক্লোজ করে দিলাম, তাহলে কী হবে? এ ট্যাগের এর মাঝখানে নিচে একটা দাগ পড়ে যাবে, মানে এর নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে। ইউ দিয়ে আন্ডারলাইন বোঝায়। সো তাহলে আমরা বুঝতেছি যে যেহেতু HSC এক্সামটা ইউ ট্যাগের মাঝখানেও আছে, সুতরাং এটা নিচে একটা দাগ থাকবে, মাঝখানে দাগ থাকবে, নিচেও দাগ থাকবে, বুঝতে পারলাম। আর একটা হচ্ছে পি হচ্ছে বেসিক্যালি প্যারাগ্রাফ বোঝায়, মানে প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে কিছু থাকলে ওটা নর্মাল টেক্সট আকারে শো করে। সো এটাই নর্মাল টেক্সট থাকবে একটা, এবং নিচে একটা দাগ থাকবে, মাঝখানে দাগ থাকবে, HSC এক্সাম লেখা থাকবে অ্যান্সার। তাই এরকম কোনটা আছে দেখো, এইটা কিন্তু একদম ক্লিন, এটা অফকোর্স না। এইটা দেখো মাঝখানে দাগ আছে কিন্তু নিচে দাগ নেই, সো এটা হবে না। এখানে কি, হ্যাঁ এখানে দেখো সুপার স্ক্রিপ্ট আছে, সুপার স্ক্রিপ্ট আমরা এখানে ইউজ করা হয়নি, সো এটাও না। সো এটা পারফেক্টলি মিলে যাচ্ছে, সো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এখন দেখো কোডটিতে HSC এক্সামের স্থলে pen.jpg ছবিকে লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করতে নিচের কোন কোডটি ব্যবহৃত হবে? সো আমরা দেখো যে আমরা এখন একটু আগে দেখছিলাম না যে লিঙ্কের মধ্যে আমরা ছবি দিয়ে দেবো, যে ছবিটাই লিঙ্ক, ছবিতে ক্লিক করলে ওই ডেস্টিনেশনে চলে যাবে। তো এরকম কাহিনী করতে গেলে আমাদের কোন কোডটা লাগবে এটাই বুঝাইছে, যে ছবি মানে এখানে ছবির নাম হচ্ছে pen.jpg, আমরা যে ছবির ডেস্টিনেশন বলে দিই বা ছবির নাম বলে দিই, এখানে হচ্ছে pen.jpg বলে দিলেই সেটা হয়ে যাবে আর কি। তো এখানে দেখো তাহলে কী হলো, কোনটা গেলো? এ তো সব জায়গায় থাকবে, তো এ পার্টটুকু ঠিক আছে। স্টার্টিং দেখো সবগুলাই এ হবে, ফাইন, সবগুলো হচ্ছে এ ট্যাগ, স্টার্টিং ট্যাগ থাকবে, সমস্যা নাই। এবং এইচরেফ হচ্ছে গিয়ে মানে যেখানে তুমি যাও, মনে করো pen.com-এই যাওয়ার কথা। সো এইচরেফটা মনে করো ঠিক আছে, যদি ওরা কোশ্চেনে বলা নেই কোন লিঙ্কে যেতে হবে, তো এইচরেফ pen.com মনে করো ঠিক আছে, সমস্যা নেই। তো তারপর দেখো এরা আবার কি করছে, ক্লোজিং ট্যাগ দেয় নাই, ওপেনিং ট্যাগ দিছে। ওপেনিং ট্যাগটা আবার মানে ওপেনিং ট্যাগটা বন্ধ করতে হয় না, এটা বন্ধ করা নেই, এখানে একটা বন্ধ করা দরকার ছিল, সেটা করা নাই, তো এটা বাদ, এটা ভুল। আচ্ছা, পরেরটা দেখো যে এখানে কি করছে, প্রথমটা কি করছে, প্রথমটা দেখো যে pen.jpg এই লেখাটা কই লিখছে, ওপেনিং ট্যাগটা বন্ধ করছে, খেয়াল করছো? ওপেনিং ট্যাগটা বন্ধ করছে, তারপরে যে দুই ট্যাগের মাঝখানে ফাঁকা জায়গাটায় pen.jpg লিখছে। আমরা জানি যে দুই ট্যাগের মাঝখানে এ ট্যাগের মাঝখানে ফাঁকা জায়গাটা যেটা লিখবো ওটা আসলে লিঙ্কের লেখা, লিঙ্কের নাম হয়ে যায়, মানে লিঙ্কে কি লেখা থাকে ওটা হয়ে যায়। তো ওইখানে তো আমরা ছবির লোকেশন দিব না বা ছবির নাম দিব না, ওখানে আমরা লেখাটা দিব জাস্ট, তো এটাও ভুল। এখানে আমরা লিঙ্ক pen.jpg কি ছবির নাম বা ছবির লোকেশন, ছবির লোকেশন আমরা কোথায় দিব? ছবির লোকেশন আমরা অলওয়েজ দিব হচ্ছে তোমার ইমেজের মধ্যে, ইমেজ ট্যাগের সোর্সের মধ্যে, ইমেজের যে সোর্স ওইখানে আমরা ছবির নাম দিব, বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে তাহলে শুধুমাত্র এই কোডটাই সঠিক, এই কোডটা কিন্তু কাছাকাছি, কিন্তু এইখানে ইমেজ ট্যাগটা ওপেন করে নাই, ওপেনিং ট্যাগটা দেয় নাই, সো এই কারণে এটা ভুল। ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগও দেয় নাই, তাহলে এটা কাজ করবে না, শুধুমাত্র এই গ নাম্বারটাই কাজ করবে। আচ্ছা, ব্রাউজারে যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে তোমার অল্ট ট্যাগ। আমরা দেখছিলাম যে একটু ছবি খুঁজে পাই নাই, তখন অল্ট ট্যাগে লেখা গুগলটা শো করছিল। ওকে, তারপর দেখো যে হাসি HTML ভাষা শিখছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। এখন ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার সে শিখতেছে? সো ছবি যুক্ত করবে সে,
সো অফকোর্স সেই ইমেজটাকে ব্যবহার শিখতেছে, এবং ইমেজ এসআরসি মানে কি, ইমেজ কোন ইমেজটা সেটা তোমাকে বলে দিতে হবে না যে তুমি মানে কম্পিউটারকে বলেছো যে ইমেজ ব্যবহার করো, কিন্তু ইমেজের লোকেশন বলতে হবে। সো এই লোকেশনটা বেসিক্যালি এসআরসির মধ্যে ব্যবহৃত হয়, মানে এসআরসির মধ্যে আমি বলে দিই। সো হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো ট্যাগই ঠিক নেই, স্টেপের কোনো ট্যাগই নেই। আর আইএমজি ইকুয়াল টু আইএমজি পিএনজি না, তোমাকে এসআরসি ইকুয়াল দিয়ে ছবির নাম দিতে হবে। ওকে। সো হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে, ছবি দ্রুত ডাউনলোড হবে। তোমার প্রথম আর দ্বিতীয়টা, ছবি দ্রুত ডাউনলোড হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। তো আমরা এখন একটা টেবিল বানানো শিখবো এইচটিএমএল এ। সো এইচটিএমএল টেবিল কীভাবে বানায়, তো আমরা ফার্স্ট আগে টেবিল জিনিসটা বুঝে নেই, টেবিল জিনিসটা কী আসলে। তো এখানে আমরা যদি কলম টেবিল তৈরি করি একটা, ধরো যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বা আমরা এমনিও রিয়েল লাইফে টেবিল ইউজ করি প্রচুর। তো এই টেবিল, এরকম একটা টেবিল ধরো আমরা বানাইলাম। তো এইখানে এই বরাবরগুলো কি, এগুলো হচ্ছে তোমার রো, আর এই বরাবরগুলো কি, এগুলো হচ্ছে কলাম। এটা তো আমরা বুঝি সবাই। আচ্ছা, এইটা একটু মুছে দিই। ওকে। সো এইখানে দেখো যে ধরো আমরা এখানে দুইটা রো দিলাম, সরি এখানে একটা দুইটা রো দিলাম। ওকে। এখানে হচ্ছে একটা কলাম দিলাম, এরকম করে দিলাম একটা, দেখো এরকম একটা টেবিল আমরা দিলাম। এইখানে দেখো যে প্রত্যেকটা, মনে করো টেবিলের প্রত্যেকটা বক্স আমরা সেল বলি ফর মানে কনভেনিয়েন্স। সো এগুলো হচ্ছে একটা সেল, রাইট? তো প্রত্যেকটা সেল সমান সাইজ, এখানে এই সেলটা এত বড় কেন? কারণ এই সেলটা দেখো দুইটা কলাম পরিমাণ জায়গা নিচ্ছে, খেয়াল করছো? আচ্ছা, এটা বুঝতে পারছো আশা করি। তো প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা সেলকে আমরা এইচটিএমএল এ বলি টিডি, টেবিল ডাটা বলি, বুঝতে পারছো? বা টেবিল হেডারও বলে অনেক সময়, তো একটু স্পেশাল কাইন্ড অফ ডাটা, আলটিমেটলি সবই টিডি বা টেবিল ডাটা। সো টিডি, প্রত্যেকটাকে আমরা বেসিক্যালি টিডি বলি, বুঝতে পারছো? এগুলো হচ্ছে টেবিল ডাটা। আমরা এখানে সেল বলতেছি, এইচটিএমএল টিডি বলে। তো এইখানে দেখো যে প্রত্যেকটা টিডি একটা মানে বক্স পরিমাণ জায়গা নিছে, বাট এইখানে যে টিডিটা, এটা দুইটা বক্স পরিমাণ জায়গা নিচ্ছে, খেয়াল করছো? এখন একটু মেস আপ হয়ে গেছে, মানে একটু ক্লিন করি জায়গাটা। ওকে। সো এইখানে টিডিটা কিন্তু দুইটা বক্স বা দুইটা টিডি পরিমাণ জায়গা নিছে, মানে দুই কলাম পরিমাণ জায়গা নিছে, এক কলাম দুই কলাম। সো এইখানে টিডিটার কোল স্প্যান হচ্ছে 2, বুঝতে পারছো? সো এইটাই হচ্ছে কোল স্প্যানের কনসেপ্ট আর টিডি এর কনসেপ্ট। সো এখানে আমরা এইখানে আসি, রিয়েল কোডটায় আসি, যে আমরা একটা যখন টেবিল তৈরি করব, প্রথম বেসিক্যালি আমরা টেবিলের রোগুলো তৈরি করব, বুঝতে পারছো? এবং টেবিলের রো এর মধ্যে, একটা রো এর মধ্যে কয়টা ডাটা থাকবে বা কয়টা বক্স থাকবে, ওইটা আমরা টেবিলের রো এর মধ্যে কয়টা টিডি বা টিএইচ আছে ওইটা দিয়ে বুঝাই। মনে করো প্রথম রো যেটা, এই যে প্রথম রো যেন আমরা টিআর ট্যাগ, প্রথম টিআর ট্যাগ, তারপর দেখো যে দ্বিতীয় টিআর ট্যাগ, তারপর তৃতীয় টিআর ট্যাগ, মানে কি তিনটা রো আছে, এই যে এখানে কিন্তু তিনটা রো আছে, একটা রো আছে, দুইটা রো আছে, তিনটা রো আছে, খেয়াল করছো? সেই জন্য তিনটা টিআর ট্যাগ, মানে তিনটা রো আছে। আচ্ছা, টেবিল রো গেল। আর প্রথম টিআর ট্যাগে দুইটা টিএইচ আছে, বা টিএইচ বা টিডি একই কথা। সো টিএইচ আছে প্রথম রোতে, দুইটা টিএইচ আছে নাকি, দুইটা বক্স আছে, দেখো নেম একটা বক্স, কন্ট্যাক্ট একটা বক্স। আচ্ছা, তো পরের রোতে কয়টা আছে, একটা দুইটা তিনটা, দেখো একটা দুইটা তিনটা। আবার পরের রোতে দেখো দুইটা আছে, একটা দুইটা, একটা দুইটা। আচ্ছা, এখানে বলতে পারো যে এইটাও তো আসলে প্রথম রোতেও আছে, দ্বিতীয় রোতেও আছে, তৃতীয় রোতেও আছে। এরকম না, এটা যেখান থেকে শুরু হয়েছে ওই রো থেকে কাউন্ট করতে হবে। সো এই জুবাইয়ের লেখাটা বেসিক্যালি শুরু হয়েছে দ্বিতীয় রো থেকে। সো দ্বিতীয় রো এর ডাটা এটা। তৃতীয় রোতে কীভাবে চলে আসছে, আমরা যখন দেখছিলাম যে তোমার একটা সরি একটু ক্লিয়ার করি, আমার আনি জায়গা ইরেজার। ওকে। সো এইখানে দেখো টেবিলটা, এই টেবিলটাই আমরা বানাই, ধরো যে এরকম। সো এইখানে টিডিটা, হ্যাঁ, দুইটা কলাম পরিমাণ জায়গা নিছে না, একটা কলাম একটা কলাম, এই জন্য আমরা এখানে এই টিডি এর কলাম স্প্যান বা কোল স্প্যান 2, কারণ 2 কলাম পরিমাণ সে জায়গা নিছে। তো এই টিডি দুইটা রো এর পরিমাণ জায়গা নিছে, বুঝতে পারছো? এই রো এবং এই রো, দেখছো? মানে সরি বলে হয়ে গেছে। আচ্ছা, মানে এই রো এবং এই রো, মাঝখানের লাইনগুলো একটু ডিস্ট্রাক্টিং, একটু মুছে দিই। আচ্ছা, সো সো এইখানের যে দেখো যে এইখানের যে মানে রোটা, মানে টিডিটা আর কি, এটা দুইটা পরিমাণ রো এর পরিমাণ জায়গা নিছে। এখানে দেখি আমরা।
সো এইখানে যে টিডিটা এটা দুইটা কলাম পরিমাণ জায়গা নিচ্ছে, একটা কলাম দুইটা কলাম। আর এইখানের যে টিডিটা এটা দুইটা রো এর পরিমাণ জায়গা নিচ্ছে, যে একটা রো আর আরেকটা রো, বুঝতে পারছো? সো যেই টিডি যেই পরিমাণ জায়গা নেবে এরকম, সেখানে আমরা মেনশন করে দেবো। আর কীভাবে মেনশন করবো পরবর্তী দেখতেছি। সো দেখো যে প্রথম টেবিল রোতে, মানে প্রথম রোতে দুইটা টেবিল ডাটা আছে আমাদের, একটা হচ্ছে টিএইচ এটা নাম, আর একটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট। সো ফার্স্টে আমরা টিএইচ কেন দিয়েছি টিডি এর জায়গায়, কারণ টিএইচ দিলে অটোমেটিকলি বোল্ড করে দেয় এবং মাঝখানে অ্যালাইন সেন্টার, মানে সেন্টার নিয়ে আসে লেখাটাকে। দেখো যে এখানে কন্ট্যাক্ট লেখাটা মাঝখানে কিন্তু, এবং বোল্ড করা। আর পরবর্তী যেগুলো আমরা টিডি দিয়েছি টিএইচ এর জায়গায়, ওগুলো কিন্তু বোল্ড করা আবার রাইট সাইড থেকে শুরু, লেফট সাইড থেকে শুরু হয়েছে। সো এটা একটু এক্সট্রা ফরম্যাটিংয়ের জন্য টিএইচ দেয়। টিডি দিলে সেমই থাকবে, জাস্ট তোমার কন্ট্যাক্ট লেখাটা বোল্ড থাকবে না, আর মানে এখান থেকে শুরু হবে কন্ট্যাক্ট লেখাটা। আশা করি বুঝতে পারছো, খুব বেশি পার্থক্য নেই, একই জিনিস, না দিলেও সমস্যা নেই। ওকে, আমরা কোশ্চেন দেখে বুঝবো লাগবে কিনা লাগবে না। ওয়েল, এখানে আমরা আসি। তুমি খেয়াল করে দেখো যে প্রথম রোতে আমাদের টিএইচ আছে দুইটা, নেম কন্ট্যাক্ট, ফাইন। নেমটা নর্মাল আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কন্ট্যাক্টটা সমস্যা কি, কন্ট্যাক্ট কিন্তু বেশি জায়গা নিচ্ছে। কি রকম জায়গা নিচ্ছে, দুইটা কলাম পরিমাণ জায়গা নিচ্ছে। এই জন্য আমরা কন্ট্যাক্টের যে টিএইচ ওর মধ্যে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট লিখে দেবো, কোস্প্যান ইকুয়াল টু 2, মানে কি দুইটা কলাম পরিমাণ সে স্প্যান করছে, এই জন্য কোস্প্যান ইকুয়াল টু 2 লিখে দিচ্ছি, বুঝতে পারছো? যদি কোস্প্যানের ভ্যালু না দিই আমরা, তাহলে কোস্প্যান ইকুয়াল টু 1 বাই ডিফল্ট থাকে, যেমন এখানে আমরা কোস্প্যান দেই নাই, তার মানে কি কোস্প্যান ইকুয়াল টু 1, এটা আমাদের বলতে তো হয় না, কিন্তু 2 বা বেশি থাকলে আমরা বলে দিই, বুঝতে পারছো? আচ্ছা, পরের রোতে আমরা আসি। পরের রোতে কি কি ডাটা আছে আমাদের কাছে, জুবাইর লেখাটা আছে, আমার ইমেল লেখাটা আছে, এবং আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। সো আমার ইমেল অ্যাড্রেস এবং আমার ইমেল লেখাটা এই দুটা নর্মাল রো এর মতো হবে, সো নর্মাল টিডির মতো হবে, এখানে কোনো স্পেশাল কিছু নাই। কিন্তু এই যে আমার নামটা জুবাইর, এইটা কিন্তু দেখো তো দুইটা রো নিয়ে আছে, খেয়াল করছো? মানে একটা রো, মানে দুইটা টেবিল ডাটা নিয়ে আছে, এবং রো বরাবর দুইটা টেবিল ডাটা নিয়ে আছে। এটা ছিল কলাম বরাবর দুইটা টেবিল ডাটা নিয়ে ছিল, রো বরাবর আছে। সো যেহেতু রো বরাবর দুইটা টেবিল, মানে দুইটা ডাটা বরাবর সে স্প্যান করছে, দুইটা বক্স বরাবর, এই যে আমরা কি লিখছি, আমরা দেখো রো স্প্যান লিখে দিচ্ছি। দেখো জুবাইয়ের আগে রো স্প্যান দিয়েছে 2, রো স্প্যান মানে কি রো বরাবর সে স্প্যান করছে, আর কোস্প্যান হচ্ছে কলাম বরাবর সে স্প্যান করছে। আসলে বুঝতে পারছো, খুবই সিম্পল। আর এখানে দেখো, এখানে হালকা নীল, এখানে হালকা সবুজ, এখানে দেখো আবার হালকা নীল, এখানে হালকা কি লাল গোলাপি এরকম আর কি। সো এই সব যে কালারগুলো আনলাম, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি স্টাইল মানে করে অ্যাট্রিবিউট স্টাইল লিখলাম, ইকুয়াল টু দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিয়ে লাইট গ্রিন দিয়ে দিলাম, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রিন হয়ে গেছে। যদি আমরা না দিতাম তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা থাকতো। সিমিলারলি এরকম লাইট গ্রে দিয়ে দিচ্ছে, এক্ষেত্রে দেখো যে জুবাইয়ের লেখার ব্যাকগ্রাউন্ড কালার কি দিচ্ছে, আমরা স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে দিচ্ছি, এই কারণে ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে দেখাচ্ছে। সো আমরা যে এই যে অ্যাট্রিবিউটটা দিচ্ছি, ধরো কোস্প্যান, রো স্প্যান, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো কিন্তু খুবই দেখো আমরা কিন্তু ওপেনিং ট্যাগে দিচ্ছি, ওপেনিং ট্যাগটার মধ্যে সব কিছু লিখে ওপেনিং ট্যাগটা বন্ধ করে দিচ্ছি, তারপর হচ্ছে যা ডাটা ভ্যালুটা থাকবে ভ্যালুটা দিলাম, তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগটা দিলাম, বুঝতে পারছো? সো আমাদের যে কালার করা বা ধরো যে রো স্প্যান বা কোস্প্যান, এগুলো বোঝানো কিন্তু ওপেনিং ট্যাবে করতে হয়, ওপেনিং ট্যাগে করতে হয়, ক্লোজিং ট্যাগ কিন্তু কোনো কাজই নেই, ক্লোজিং ট্যাগ জাস্ট ক্লোজ করে দেবো আমরা, কিচ্ছু না। আর ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগের মাঝখানে হচ্ছে যেই লেখাটা আমরা লিখতে চাই টেবিলে, ভ্যালুটা বসে দেবো, যেখানে দেখি জুবাইর হচ্ছে ভ্যালু, ধরো ইমেল লেখাটা হচ্ছে ভ্যালু, ইমেল যে এই যে Z65@gmail, এটা হচ্ছে ভ্যালু, বুঝতে পারছো? এটা হচ্ছে গিয়ে মানে টেবিলের কনসেপ্টটা গেল। তো আসলে বুঝতে পারছো, এটা কমপ্লেক্স কিছুই না। এবং পুরো টেবিলটা বানানো শেষে আমরা টেবিল ট্যাগের মাঝখানে সব ঢুকাই দিছি। তো টেবিল ট্যাগের মাঝখানে ঢুকাই দিলে এই সব ডাটা নিয়ে সে অটোমেটিক একটা টেবিল বানায় ফেলে আর কি, HTML। সো এই জন্য আমাদেরকে টেবিল ট্যাগটা উপরের নিচে দিয়ে, মানে ওপেন করে ক্লোজ করে মাঝখানে সব কিছু লিখতে হবে আর কি। এবং টেবিল বর্ডার 1, এটা হচ্ছে আরেক ধরনের অ্যাট্রিবিউট, এটা দিলে কি হয়, টেবিলের যেটা বর্ডার দেখতেছো এখানে, একটা বর্ডার দিয়ে দিল আর কি। 1 হচ্ছে মানে 1 পরিমাণ থিকনেস, যদি 2 দাও তাহলে একটু মোটা হয়ে যাবে বর্ডারটা, এরকম আর কি একটা। ওকে, তো আমরা পরের স্লাইডে যাই। এবার আমরা সব কিছু সলভ করতে পারবো, সিকিউ এমসিকিউ সব পারবো। দেখো HTML একাধিক রোকে মার্জ করতে মানে কি, যে কোনো একটা রো মানে কোনো একটা ডাটা একাধিক রো পরিমাণ জায়গা নিয়ে আসে, মানে বেশি রো বরাবর সে স্প্যান করছে, রোকে মার্জ করতে এটাই বুঝে যে রো বরাবর সে গ্রো করছে বা রো বরাবর সে স্প্যান করছে। তাহলে কি ইউজ করি আমরা, রো স্প্যান, রো বরাবর স্প্যান করা বা রোকে মার্জ করা, রো স্প্যান। কলামের ক্ষেত্রে কি তো, আচ্ছা, টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহৃত করা হয় হচ্ছে তোমার TR, সারি মানে কি রো। সো TR, আমরা TR আগে টেবিল রো ক্রিয়েট করি না, রো ক্রিয়েট করার পর রো এর ভিতর কী কী মানে বক্স থাকবে ওগুলো মেনশন করে দিই আমরা। সো আগে তো টেবিল রো ক্রিয়েট করি, সো TR দিয়ে টেবিল রো ক্রিয়েট করি, TR হবে আনসার। টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে, যেটা আমরা ওপেনিং ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউট একটু স্পেশাল কিছু অ্যাড করতে আর কি অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেই অ্যাট্রিবিউট হচ্ছে কি
সোর্স ইমেজ ট্যাগের ক্ষেত্রে ইউজ করে আইএমজি এসআরসি ইকুয়াল টু ইমেজটা কোথায় আছে সেটা বলে দিই সোর্সের মধ্যে বা নাম বলে দিই। তারপর হচ্ছে তোমার ফেস কোনো অ্যাট্রিবিউট আমরা পাই না এই পর্যন্ত। অল্টো ইমেজের ক্ষেত্রে ইউজ করেছি, ইমেজ যদি না পাওয়া যায় তাহলে কি লেখা শো করবে ওটা হচ্ছে অল্ট ট্যাগে বলে দিই। বর্ডার আমরা একটু ইউজ করছি, বর্ডার ইকুয়াল টু 1 লিখে হয়েছে টেবিলের সাইডে একটা বর্ডার বসে গেছে, তাহলে টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার, কোনো একটা সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোনটাকে? সিম্পল, টিডি বিজি কালার ইকুয়াল টু গ্রিন। এটা একটু আগে দেখে আসছি, দেখো মানে আবার দেখে আসি আমরা একটু লাগলে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখছি জায়গায়, ব্যাকগ্রাউন্ড কালার না লিখে যদি বিজি কালার দিই তাও হবে, দুইটা সেমই অ্যাকচুয়ালি, দুইটাই সেম কাজই করে থাকে, সো এটা সমস্যা হবে না। ওকে, টেবিল তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় ট্যাগ হচ্ছে তোমার টেবিল হেডার, টেবিল রোড, টেবিল ডাটা, সবগুলাই কারেক্ট আমরা জানি, দেখে আসছি একটু আগে। স্টাইল অ্যাট্রিবিউট ক্ষেত্রে নিচে, তো স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? তো এই ক্ষেত্রে দেখবা যে প্রত্যেকটা দেখো যে তোমার কালার কোলন রেড, ফ্লোট কোলন লেফট, এই কোলনটা হচ্ছে কারেক্ট অ্যাপ্রোচ, যদি ইকুয়াল সাইন দেয় এটা ভুল, সেখানে ইকুয়াল সাইন আছে এটা বাদ, ইকুয়াল সাইন আছে আর কোথাও ইকুয়াল সাইন, আর কোথাও ইকুয়াল সাইন নাই, এখানেও দেখো দুইটাই কোলন আছে, তাহলে পার্থক্যটা সমস্যা কি? এটা ভুল হয়েছে কেন? এটা ভুল হওয়ার কারণ হচ্ছে তোমার মাঝখানে হচ্ছে তোমার কমা হবে না, মাঝখানে হবে সেমিকোলন। সো সেমিকোলন আর কোলন মানে কি? এই ক্ষেত্রে দেখবা যে অ্যাট্রিবিউটের ক্ষেত্রে অলওয়েজ সেমিকোলন কোলন, কোনো ইকুয়াল সাইন নেই, কোনো কিছু নাই, সেমিকোলন কোলন। এখানে দেখো মাঝখানে দুইটা মানে ইয়া দিয়ে দিচ্ছে, অ্যাপোস্ট্রফি দিয়ে দিচ্ছে, এটা হবে না। তারপর হচ্ছে তোমার এখানে কমা দিচ্ছে, এটা হবে না। তারপর ইকুয়াল সাইন হবে না, তাই কি এখানে সেমিকোলন কোলন আছে, এটা হবে, রাইট। আচ্ছা, পরেরটা দেখো স্প্যান স্টাইল ইকুয়াল টু কালার রেড, টেক্সট স্প্যান। এখানে দেখো যে একটা স্প্যান বলতে কি বোঝায়? স্প্যান আসলে তোমার একটা বক্সের মতো জায়গায় বোঝায়, যে আমরা একটু আগে টেবিলে যেটা বক্স দেখছি না, ওইটা আবার স্প্যান বলতে কাইন্ড অফ একটা বক্সই বোঝায়। এই বক্সটার সাইজ কতখানি হবে? মনে করো টেক্সট লেখাটা আটতে, যে মানে টেক্সট লেখাটা আটতে যেরকম একটা সাইজ লাগে ওইরকমই হবে। দেখো তোমাকে দেখাই, ধরো যে এই যে টেক্সট এই লেখাটা আটার জন্য হচ্ছে একটু একটা বক্স হলেই যথেষ্ট, তাই না? তো এটাই হচ্ছে স্প্যানের সাইজটা আর কি। তো এরকম যদি হয়তো যে আমরা অনেক বড় কিছু লিখতাম, মনে করো যে বাংলাদেশ লিখতেছি, কথার কথা বাংলাদেশ লিখলাম, সো বাংলাদেশ লেখাটা আটার জন্য আমাদের এত বড় একটা মানে স্প্যান প্রয়োজন হইতো, বুঝতে পারছো? এটাই হচ্ছে বেসিক্যালি স্প্যানের কাজ। সো স্প্যান স্টাইল কালার রেড টেক্সট স্প্যান মানে হচ্ছে স্প্যান, মাঝখানে টেক্সট আছে স্প্যান, এবং টেক্সট স্প্যানের অ্যাট্রিবিউট কি? স্টাইল কালার রেড মানে কি? মানে তোমার টেক্সটের কালারটা লাল হয়ে যাবে। সো উদ্দীপকের এলিমেন্টের কন্টেন্ট কোনটা? কন্টেন্ট হচ্ছে টেক্সট, মানে এই লেখাটাকে। পরটা যাই, ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে বলা হচ্ছে ওয়েব হোস্টিং। তারপরে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলা হচ্ছে তোমার রিকোয়েস্ট। তারপর ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য ব্যবহার করা হয় সিএসএস, যে আমরা কালারটা অ্যাড করলাম ওই সিএসএস এর পার্ট। এবার ডোমেইন নেম হচ্ছে তোমার ওয়েবসাইটের একটি নিজস্ব নাম, বেসিক্যালি ধরো যে প্রত্যেকটা google.com, এই google.com হচ্ছে গুগলের ডোমেইন নাম, youtube.com ওটা বেসিক্যালি ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস আর কি বেসিক্যালি। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। একটি ওয়েবসাইটের অংশ হলো হচ্ছে তোমার সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট। এখানে সার্ভার আর ক্লায়েন্ট হচ্ছে ওয়েবসাইটের অংশ, মানে সার্ভারের যে ওয়েবসাইটটা থাকে, আমরা ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের কাছে রিকোয়েস্ট করি, সার্ভার তখন আমাদেরকে ওয়েবসাইটে শো করে আর কি, তো এই জন্যই হচ্ছে। আচ্ছা, তো তারপরে আমরা সিকিউ পার্টে আসি। আমরা সিকিউ জানি তিনটা পার্টে, আমাদের বেসিক্যালি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে সিকিউর তিনটা পার্ট আছে। ওয়েবসাইট কাঠামো থেকে আসে, HTML কোড লিখতে বলে আমাদেরকে, বা ওয়েবসাইট ডিজাইন করতে আমাদেরকে বলে। সো আমরা এগুলো তিনটাই দেখবো। সো ঢাকা বোর্ড 2024 কোশ্চেন দেখি যে একটা গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটের হোম পেজ প্রবেশ করলে সেডান এবং ACUV ক্যাটাগরির লিঙ্ক প্রদর্শিত হয়। লিঙ্ক মধ্যে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হয়। তারপর বিস্তারিত দেখা যায় সম্পর্কে। আচ্ছা, ইউআরএল কি? ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটার ফুল ফর্ম। এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসকে ইউআরএল বলে, শর্ট ফর্ম মানে ইউআরএল বলে আর কি। আর HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ব্যাখ্যা করো। HTML হচ্ছে তোমার একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার লুপ থাকে, ফাংশন থাকে, এরকম অনেক কিছু থাকে। HTML এগুলো কিছুই থাকে না। HTML তোমাকে বলে দেয় যে মানে ওয়েবসাইটের কোথায় কি থাকবে, দেখতে কীরকম হবে, এগুলোর বেসিক কিছু বলে দেয়, এই জন্য এটাকে এটা হচ্ছে HTML এর কাজ। সো এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে দেখো যে ওয়েবসাইটে ঢুকলে কি হয়, হোম পেজে প্রবেশ করলে দুইটা লিঙ্ক মানে দুইটা সেডান এবং ACV দুইটা ক্যাটাগরির লিঙ্ক দেখা যায়। লিঙ্কগুলোতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির গাড়ির মডেল লিঙ্ক দেখা যায়। সো বেসিক্যালি ওয়েবসাইটের কাঠামোটা আমরা বুঝি, ওয়েবসাইটে কীরকমভাবে বানানো। তো ফার্স্টেই ওয়েবসাইটে আমরা হোম পেজে ঢুকি। হোম পেজ বলছে, হোম পেজ কোন স্ট্রাকচারে থাকে? হোম পেজ হায়ারার্কিয়াল স্ট্রাকচারে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ওখানে ক্লিক করলে তোমার দুইটা ক্যাটাগরি আসে। দেখো ট্রি এর মতো দুইটা ভাগ হয়ে গেছে, ACV আছে, তোমার সেডান আছে,
তার মানে কি তোমার ট্রি এর মধ্যে একটা স্ট্রাকচার আছে, তাহলে এখানেও কিন্তু দেখো যে ট্রি স্ট্রাকচার চলে আসছে, মানে আমরা বুঝতে পারছি এটা বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বা ট্রি স্ট্রাকচারে। তখন আমরা ওই মানে ওটাকে বলে দিব যে এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার, তারপর আমরা ট্রি স্ট্রাকচারটা ব্যাখ্যা করে যাবো যে কীরকম হয়। আমরা একটা মানে ডায়াগ্রামে দিতে পারি। ডায়াগ্রামটা কীরকম আঁকতে পারি? ডায়াগ্রামটা ধরে এরকম করে রাখতে পারি যে হোম পেজ থাকবে, হোম পেজের পরে 2টা পেজে সে এখান থেকে চলে যেতে পারবে। মনে করো সেডান একটা, সেডান আমি বানানো হয়তো বা ঠিক হয় না, এসইউভি একটা, তারপর হচ্ছে এই সেডান থেকে দেখবা যে আরও সংশ্লিষ্ট লিঙ্ক থাকলে ওখানে যাবে, এসইউভি থেকে আরও যাবে, এমনি করে আমরা ডায়াগ্রামে দিতে পারি আর কি, তাহলে আরও বেটার হবে। আচ্ছা, গ্রাহকদের মতামতের সংগ্রহের জন্য ওয়েবসাইটের উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, ওয়েবসাইটের উন্নয়নের জন্য বেসিক্যালি বর্তমানে তোমার মেশ স্ট্রাকচারের ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে বেশ মানে ইউজেবল এবং এটা পপুলার, এবং এটা হচ্ছে তোমার ওয়েবসাইটে বর্তমানে স্ট্যাটিক ওয়েবসাইট আছে, আমরা ডাইনামিক করতে পারি। গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য তোমার স্ট্যাটিক ওয়েবসাইটে গ্রাহকদের মতামত সংগ্রহ করতে পারবা না, তোমার ডাইনামিক ওয়েবসাইট লাগবে, কারণ মতামত ইনপুট দিতে হবে বা কমেন্ট করতে হবে, তো ওইটা স্ট্যাটিক ওয়েবসাইটে পসিবল না, ডাইনামিক ওয়েবসাইট ছাড়া পসিবল না। সো এটা হচ্ছে ওদের উন্নয়নের জন্য একটা পদক্ষেপ যেটা তাদের নিতে হবে। তো এভাবে ব্যাখ্যা করে দিব আমরা। আচ্ছা, পরবর্তীতে আসি রাজশাহী বোর্ড। হাইপার লিঙ্ক কি? হাইপার লিঙ্ক হচ্ছে তোমার বেসিক্যালি লিঙ্ক ওকে। সো এখানে দেখি আমরা রাজশাহী বোর্ডের কোশ্চেনটা, হাইপার লিঙ্ক কি? এক পেজের সঙ্গে অন্য পেজের বিভিন্ন ধরনের অংশের সংযোগ পদ্ধতি হাইপার লিঙ্ক, যেখানে এরকম করে বলা আছে সিম্পল। ফন্ট ট্যাগের সাহায্যে কী করা যায়? দেখো যে ফন্ট ট্যাগ ব্যাখ্যা করতে বলছে। তো ফন্ট ট্যাগের ব্যাখ্যা কীভাবে করবা, যে ফন্ট ট্যাগের কী কী অ্যাট্রিবিউট থাকে, যেমন 3টা অ্যাট্রিবিউট আছে, যেমন ফেস, কালার, সাইজ। ফেস কি? ফেস হচ্ছে বেসিক্যালি তোমার কী ফন্ট ইউজ করবা, ধরো যে টাইমস নিউ রোমান আছে, অনেক ধরনের ফন্ট আছে, এরকম জর্জিয়া আছে। কালার হচ্ছে ফন্টের কালার কি দেবা, ফন্টের সাইজ হচ্ছে ফন্টের সাইজ বড় ছোটো করবো, এগুলো হচ্ছে বেসিক্যালি। যখন একটা কমপ্লিট ট্যাগ দেওয়া আছে সমস্ত অ্যাট্রিবিউট ইউজ করে, যে ফেস ফন্ট নেম হচ্ছে ফন্ট নেমের জায়গায় অ্যাকচুয়াল ফন্টের নেম থাকবে, কালার হচ্ছে তোমার ধর রেড দিলা, সাইজ হচ্ছে তোমার 20 পিক্সেল দিলা, এরকম আর কি সাইজ করলা। তো এরকম দেখো যে কী কোশ্চেন করছে যে চিত্র 1-এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য এই চিত্র 1-এ এটা আছে HTML কোড লিখতে বলছে। আগে দেখো কী কী আছে। একটা বুক লিস্ট নামে একটা লেখা আছে, এটা বোল্ড করা আছে, আন্ডারলাইন করা আছে একটা। তারপর একটা বুক লিস্ট আছে, বুক লিস্টে খেয়াল করো যে প্রথমটা হচ্ছে তোমার দেওয়া, বুলেট পয়েন্ট দেওয়া, তারপরটা হচ্ছে বক্স দাও, তারপর একটা সার্কেল দেওয়া। আচ্ছা, এগুলো আলাদা নাম আছে, যেমন ধর এখানে দেখো এই যে বেসিক্যালি ফার্স্টে একটা HTML লেখা শুরু তোমাকে লিখতে হবে $.টাইপ HTML, যদি বর্তমানে লেখা দরকার নাই তাও লিখবা। তারপর হচ্ছে HTML কোড শুরু করার জন্য ফার্স্টে HTML ট্যাগ দিয়ে দিবা, HTML ট্যাগ শুরু করতে হয় এবং কোডের শেষে HTML ট্যাগ দিয়ে শেষ করতে হয়, খেয়াল করে দেখো। আচ্ছা, তো এখানে দেখো যে এখানে দেখো যে পরবর্তীতে আমাদের বডি পার্টটা শুরু হয়েছে, মানে কোডের অ্যাকচুয়াল পার্টটা শুরু হয়েছে, এবং বডির মধ্যে কী কী ছিল আমাদের বুক লিস্ট লেখা ছিল। সো বুক লিস্টটা কিন্তু বোল্ড করা ছিল, এই বোল্ডের জন্য এখানে স্ট্রং লিখছে ওরা, স্ট্রংয়ের মাঝখানে, এবং জিনিসটা তোমার আন্ডারলাইন করা ছিল। সো তোমার দেখো আমরা এখানে জিনিসটা লিখে বোঝাই, ধরো যে বুক লিস্ট, এই বুক লিস্ট লেখাটা বুক লিখলাম, মনে করার কথা বুক লিখলাম, এই বুক লেখাটা বোল্ড করা আছে। বোল্ড করতে হলে কী করতে হবে, যে বুকটাকে 2টা বোল্ড ট্যাগের মাঝখানে, যে বোল্ড ওপেনিং বোল্ড ক্লোজিং, এই যেখানে দেখো যে বোল্ডের ওপেনিং বোল্ডের ক্লোজিং মানে এটা বসাই দিতে হবে। তো বোল্ডের ওপেনিং ক্লোজিংয়ের জন্য ওরা ইউজ করছে স্ট্রং ট্যাগ, যে স্ট্রং এটা ইউজ করছে। যদিও স্ট্রং জিনিসটা ইউজ না করে তুমি যদি বি ইউজ করো সিম্পল, এই বি ইউজ করলে একই জিনিস হবে। সো বি আর স্ট্রং বেসিক্যালি সেম কাজই করে। সো আমরা যদি স্ট্রং না দিয়ে এখানে বি দিতাম, একই জিনিসই হইতো। সো আমরা চাইলে বি দিতে পারি, আমি তোমাকে সাজেস্ট করবো বি দাও, কারণ বিটা ছোটো। আচ্ছা, তারপরে জিনিসটা যেহেতু মানে আন্ডারলাইন করা ছিল, এরকম একটা আন্ডারলাইন ছিল জিনিসটার মধ্যে, তাহলে কী করবা, আন্ডারলাইন ট্যাগটার মাঝখানে তুমি বি ঢুকাই দেবে। মানে তোমার বিয়ের আগে তুমি বোল্ডও রাখবা, বোল্ডের ট্যাগটা রাখবা, আন্ডারলাইন ট্যাগটা রাখবা, যেখানে সেম কাজটা করছে, যে বোল্ডের ট্যাগটা রাখছে জায়গায়, এবং বোল্ড ট্যাগের মাঝখানেটা আছে বুক লিস্ট লেখাটা, আন্ডারলাইন ট্যাগটা মাঝখানে বুক লিস্ট লেখাটা আছে, বুঝতে পারছো? অটোমেটিকলি তাহলে কি এটা বোল্ড হয়ে গেলো এবং আন্ডারলাইন হয়ে গেলো। আর পি ট্যাগটা তো তোমার রেগুলার টেক্সট বা প্যারাগ্রাফের জন্য অলওয়েজ থাকবেই, নাহলে পি ট্যাগ ছাড়া তুমি এটা দিলে তো শো করবে যদিও, আবার পি ট্যাগটা তোমার দিতে হবে টেক্সটের আগে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লিস্ট শুরু হলো। এখানে খেয়াল করে দেখো যে আগের লিস্টটা, এটা কিন্তু কোনো ধরনের অর্ডার নেই, 1 2 3 কিন্তু নাই। হ্যাঁ, আনঅর্ডার লিস্টের সময় আমরা খেয়াল করছিলাম যে জাস্ট বুলেট পয়েন্টটা থাকে এরকম, কিন্তু এগুলো থাকে না। এগুলো আনা যায়, কিন্তু অ্যাটলিস্ট কোনো নাম্বার তো নাই। সো এটাই বোঝায় জিনিসটা অর্ডার লিস্ট, এটা আনঅর্ডার। যে এখানে ইউএল 3টা ইউএল আছে, খেয়াল করে দেখছো যে আমাদের আমি ভাবছিলাম কি যে ইউএল লিখে
ওপেন করলাম, ইউএল লিখে ক্লোজ করলাম, তারপরে মাঝখানে লিস্ট আইটেমগুলো জাস্ট বসাই দিলাম, লিস্ট আইটেম ওপেন করলাম, লিস্ট আইটেম ক্লোজ করলাম, এখানে একটা লিস্ট আইটেম নাম লিখলাম, এখানে এরকম সিমিলারলি বাকি লিস্ট আইটেমগুলো এমনি করে বসাই দিলাম, তাই তো? এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু দেখো যে প্রত্যেকটা লিস্ট আইটেমের আগের শেপটা কিন্তু সেম না। একটা হচ্ছে গোল, আরেকটা হচ্ছে পুরাটা মানে ভরাট করা গোল, আরেকটা হচ্ছে তোমার স্কোয়ার শেপ। সো তিনটা যেহেতু আলাদা আলাদা শেপ, সো তিনটার জন্য তোমার টাইপটা আলাদা হবে আর কি। সো এই কারণে তুমি একটা লিস্টের একটা আনঅর্ডার লিস্টের মধ্যে তিনটা বসাইতে পারতেছো না, আমার তিনটা আইটেমের জন্য তিনটা লিস্ট বানাতে হচ্ছে, কিন্তু প্রত্যেক লিস্টে একটা আইটেম। আশা করি বুঝতে পারছো। তো প্রথম লিস্টে একটা আইটেম বাংলা, এবং এটার টাইপটা হচ্ছে ডিস্ক টাইপ। ডিস্ক টাইপটা কীরকম? ডিস্ক টাইপটা হচ্ছে সিম্পল, এই যেটাকে আমরা দেখছি, ডিস্ক টাইপটা হচ্ছে তোমার এই যে ডিস্ক টাইপটা হচ্ছে ভরাট করা আর কি, যে কালো বৃত্তটা ভরাট করা। আর এটা হচ্ছে তোমার স্কোয়ার টাইপ, এর পরেরটা হচ্ছে তোমার সার্কেল টাইপ। দেখো খেয়াল করে দেখো যে পরেরটা স্কোয়ার টাইপ, পরেরটা সার্কেল টাইপ। সো এটা বলে দিলে তোমাকে যদি স্পেসিফিকলি তুমি যদি টাইপটা বলে দাও, ইউএল তুমি যদি নর্মালি ইউএল লিখতা, ধরো যে আমরা যদি এখানে মনে করো নর্মালি লিখতাম যে এখানে ওরা টাইপ ডিস্ক বলে দিচ্ছে, টাইপ ডিস্কটা বলে দেওয়ার দরকার নেই, কারণ বাই ডিফল্ট ডিস্কই থাকবে। আমরা আগে দেখে আসছি যে ইউএল যদি কিছু না বলে দিতাম তাহলে বাই ডিফল্ট সে ডিস্কই দিত। আচ্ছা, সো বাই ডিফল্ট সে ডিস্কই দিত, মানে এটার বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে ডিস্কই দিত। সো এটা না বলে দিলেও সমস্যা নাই। কিন্তু যদি আমরা চাই যে না এরকম একটা ফাঁকা গোল থাকবে অথবা একটা এরকম বক্স থাকবে, স্কোয়ার থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হবে যে টাইপটা কী হবে, টাইপ হবে স্কোয়ার বা টাইপ হবে সার্কেল। বুঝতে পারছো? আর বাকিগুলো তো বুঝতে পারছো, লিস্ট আইটেমের জন্য এখানে যদি একটা আইটেম, একটা এলআই ট্যাগ আছে, ট্যাগটা ওপেন করলাম, লিস্টের নাম লিখলাম, তারপর ট্যাগটা ক্লোজ করে দিলাম, সিম্পল। ওকে, এরপর আসতেছে উদ্দীপকের চিত্র 2 এর মতো আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন দেখো যে উদ্দীপকের চিত্র 2 নম্বর চিত্রের মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজ 1-এ যাওয়া যায়। আচ্ছা, এখানে আগে বুঝতে হবে জিনিসটা ওয়েব পেজ 1-এ যাওয়ার অপশন কি এখানে দিয়ে দেওয়া আছে কিনা। এখানে দিয়ে দেওয়া আছে, তাহলে হ্যাঁ আরও সহজ হয়ে গেছে জিনিসটা। নাহলে আমাদেরকে এই লাইনটা ইমপ্লিমেন্ট করতে হলে আলাদা একটা লাইন কোড লেখা হয়তো বা লাগতো। যাই হোক, যেহেতু অলরেডি ওরা বলে দিয়েছে তাহলে লেখা লাগবে না। আচ্ছা, এখানে ওয়েব পেজ 2 কি আছে, একটা বোল্ড করে একটা লেখা আছে যে ওয়েলকাম টু আইসিটি ল্যাব। তাহলে এটা কি বুঝতে পারছো? একটা বোল্ড লেখা, তার মানে কি তুমি বি ট্যাগ দিয়ে মাঝখানে ওয়েলকাম টু আইসিটি ল্যাব দিবা, বি ট্যাগ দিবা। আমি এখানে একটু বুঝে দেখাই। মনে করে বি ট্যাগ দিবা, তারপরে এই লেখাটা লিখবা, তারপরে বি ট্যাগটা ক্লোজ করে দিবা, শেষ, সিম্পল। আচ্ছা, পরেরটা দেখো H2SO4 লেখা, এটা ট্রিকি, আমরা আগে করে আসছি, এটাও সহজ। এইচ হচ্ছে নর্মাল, মনে করো যে পি ট্যাগ দিয়ে তুমি লেখা শুরু করলা, পি ট্যাগের মধ্যে এইচ হচ্ছে নর্মাল, এছাড়া কোনো ট্যাগ টু কিছুই নেই। তারপরে দেখো টুটা, দেখো টুটা কিন্তু নর্মাল না, কিন্তু সুপার সাবস্ক্রিপ্ট আকারে আছে। তাহলে কি লিখবা, যে এখানে সাবস্ক্রিপ্ট, সাব লিখবা, তারপর টু লিখবা, তারপর আমরা সাবটা ক্লোজ করে দিব, তাহলে টুটা কি হলো, সাবস্ক্রিপ্ট আকারে চলে গেল। তারপরে দেখো এস ও কিন্তু নর্মাল, তা নর্মালি তুমি এস ও লিখে দিলা, এস ও নর্মাল লিখে দিলা। পরের 4টা কিন্তু আবার সেই সাবস্ক্রিপ্ট, বুঝতে পারছো? তাহলে আবার সেই সাবস্ক্রিপ্ট লিখে ট্যাগটা ওপেন করলা, তারপরে 2 লিখলে আবার সাবস্ক্রিপ্ট একটা ক্লোজ করে দিলা, বুঝতে পারছো? সিম্পল। তারপরটা কিন্তু সেমই। ধরো যে প্রথম ব্র্যাকেটটা মনে করো পি ট্যাগ লিখে আমরা বুঝাই, দেখো। আচ্ছা, পি ট্যাগটা এখানেও সিমিলারলি আমরা পি ট্যাগ দিয়ে শুরু করবো। পি ট্যাগটা দিলাম, পি ট্যাগটা ওপেন করলাম, দিয়ে দেখবো যে প্রথম ব্র্যাকেটটা নর্মাল, এ নর্মাল, পরে প্লাস নর্মাল, পরে বিও নর্মাল, পরে এই ব্র্যাকেটটা নর্মাল। পরের 2টা হচ্ছে তোমার একটু মানে করা দেখাই। পরের 2টা হচ্ছে তোমার সুপার স্ক্রিপ্টে দাও, সেখানে কি সুপার স্ক্রিপ্ট আমরা লিখবো, এসইউপি লিখবো। এসইউপি ট্যাগটা ওপেন করলাম, 2টা বসাই দিলাম, এসইউপি ট্যাগটা ক্লোজ করলাম। তাহলে কি হলো, এই 2টা সুপার স্ক্রিপ্ট হয়ে গেল, উপরে ছোট করে বসে গেল। তারপরে ইকুয়াল সাইনটা নর্মাল, তাই নর্মাল লিখে দিলাম। তারপরে এ আবার নর্মাল, তারপরে 2টা কিন্তু আবার সেই সুপার স্ক্রিপ্ট। তাহলে আবার কি করবো, ওই সুপার স্ক্রিপ্ট ট্যাগ ওপেন করলাম, তারপরে সুপার স্ক্রিপ্ট 2 ওয়ার্ডটা লিখে দিলাম, তারপরে সুপার স্ক্রিপ্টটা ক্লোজ করে দিলাম। তারপর দেখো আবার প্লাস নর্মাল, 2ab নর্মাল, প্লাস নর্মাল, বি নর্মাল, আবার সেই 2টা কিন্তু সুপার স্ক্রিপ্ট। তারপরে সব লেখা শেষ হইলো। তারপর তুই করবা তোমার হচ্ছে তোমার এই পি ট্যাগটা ক্লোজ করে দিও, শেষ, সিম্পল। আচ্ছা, পরের গো টু ওয়েব পেজ 1, যেহেতু বলছে যে ওয়েব পেজ 1-এ যাওয়া যায় এই লেখাটায় ক্লিক করে, তার মানে এটা কি পি ট্যাগে দিব না, এটা পি ট্যাগে দিব না, এটা লিঙ্ক ট্যাগে দিব আমরা। আচ্ছা, কারণ এটা দিয়ে আমরা ওয়েব পেজ 1-এ যাবো। সো এটার কোডটা হচ্ছে আমাকে দেখাই, তোমার ইয়াতে দেখাই। এটা এ ট্যাগের মধ্যে আমরা কীভাবে করবো, এখানে দেখো যে এ ট্যাগটা মানে আমাদের এ ট্যাগের আমাদের লেখাটা কি আছে, একটু আগে আমরা ছবির মধ্যে দেখছিলাম যে জাস্ট একটা সিম্পল লেখা যে গো টু ওয়েব পেজ 1, আর কিন্তু কিছু লেখা নাই। গো টু ওয়েব পেজ 1, গো টু ওয়েব পেজ 1, হ্যাঁ। সো এই লেখাটা শো করবে লিঙ্ক হিসাবে। সো এই লেখাটা যখন শো করবে, তখন আমরা কি করবো, যে এই লেখাটা হচ্ছে আমাদের ভ্যালু, বুঝতে পারছো? আমাদের তাহলে কি লিঙ্ক ট্যাগটা ওপেন করলাম,
লিঙ্কের মধ্যে কি থাকতেছে, গো টু ওয়েব পেজ 1 এই লেখাটা লিখে দিলাম, লিঙ্ক টাচটা ক্লোজ করে দিলাম, শেষ, আমাদের কাজ কিন্তু শেষ, আর কিচ্ছু নাই। এখন এইটাই ক্লিক করলে আমরা কোথায় যাব, ওয়েব পেজ 1-এ যাব। সো ওটা আমাদের কিতে বলে দিতে হবে, লিঙ্ক ট্যাগের যে ওপেনিং ট্যাগ ওটার এইচরেফে বলে দিতে হবে। সো ওটার এইচরেফে আমি বলে দিলাম যে কোথায় তুমি যাবা। সো আমাদের নর্মালি দেখো যে বিভিন্ন google.com-এর যে লিঙ্কটা বানাইছিলাম ফার্স্টে, ওখানে www.google.com লিখে দিয়েছিলাম। তো এখানে কিন্তু ওরকম না, এখানে কোথায় যাবো, ওয়েব পেজ 1-এ যাবো। সো ওয়েব পেজ 1 লিখে দিলাম, কিন্তু তুমি দেখো যে ওয়েব পেজ 1 ডট এইচটিএমএল। সো এখানে ব্যাপারটা কি যে আমাদের ওয়েব পেজ 1টা যদি এরকম বলে যে অমুক ওয়েব পেজে যাও, ওয়েবসাইটে না ওয়েব পেজে যাও, তখন নর্মালি এটাই বোঝায় যে ওয়েব পেজটা হোস্ট করা নাই, মানে হয়তো কম্পিউটারে কোনো একটা ফাইলে যেতে বলছে, মানে ওয়েব পেজটা হয়তো কম্পিউটারই আছে, তোমার হোস্ট করা নাই, এটাই বোঝায়। তো অত কমপ্লেক্স বোঝার দরকার নেই, তোমার এটাই বুঝতে হবে যে যদি বলে যে ওয়েব পেজ 1-এ যাও, তাহলে তুমি সিম্পলি আমরা যেখানে যেটা বলছে সেখানে সেটার নাম লিখবো, ওয়েব পেজ 1 লিখলাম, ডট এইচটিএমএল লিখে দিব, বুঝতে পারছো? এইচএফের মধ্যে কোটেশন দিয়ে ওয়েব যেখানে যেটা বলছো ওইটা ডট এইচটিএমএল দিয়ে কোটেশন ক্লোজ করে দিলাম, এটা লিখতে হবে। যদি ওয়েব পেজ 5-এ যেতে বলতো আমরা কি লিখতাম, ওয়েব পেজ 5 লিখতাম, ডট এইচটিএমএল দিয়ে কোটেশন ক্লোজ করে দিতাম, বুঝতে পারছো? এটাই খুবই সিম্পল। তো লিঙ্কটিতে ক্লিক করার জন্য ওয়েব পেজ 1 যাওয়ার সময় প্রথমে একটি ফোল্ডার বানিয়ে ওয়েব পেজ 1 ফাইল তৈরি করে সেখানে ওয়েব পেজ 1 কোডটি সেভ রাখতে হবে। দেখছো এখানে বোঝা যাচ্ছে বেসিক্যালি কম্পিউটারের কোডটা ফাইলটা সেভ আছে, ওই ফাইলে যেতে হবে বেসিক্যালি, যেহেতু এটা হোস্ট করা নাই, এটাই বোঝানো হয়েছে। ওকে, বুঝতে পারছো আশা করি। পরবর্তী শিক্ষিত যাই, যশোর দেখো যে এইচটিএমএল এলিমেন্ট কি। এইচটিএমএল এলিমেন্ট বেসিক্যালি তোমার দুইটা ট্যাগের মাঝখানে যে একটা তোমার আমরা যে এক্সপ্রেস করি, ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে, মাঝখানে ভ্যালু থাকে, অ্যাট্রিবিউট থাকে, এগুলো হচ্ছে বেসিক্যালি এইচটিএমএল এলিমেন্ট, একটা বিল্ডিং ব্লকস এইচটিএমএল-এর। আচ্ছা, স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয়, কোনো একটা স্টাইল অ্যাট্রিবিউট কোনো একটা ট্যাগের মধ্যে আমরা ধরো যে ধরো কী বলবো যে ধরো যে একটা পি পি আমরা ইউজ করলাম না, স্টাইল দিয়ে আমরা কী করি যে স্টাইল ইকুয়াল টু, তারপর তোমার দিই যে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, এগুলো দিই বেসিক্যালি বিভিন্ন ধরনের ফরম্যাটিং চেঞ্জ করতে, ধরো যে কালার চেঞ্জ করতে, সাইজ চেঞ্জ করতে, তারপর তোমার আর কি আছে যে অ্যালাইন সেন্টার দেই, বিভিন্ন ধরনের কাজ আছে আমরা করতে পারি, এগুলো হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা করে থাকি আর কি, মানে বেসিক্যালি স্টাইলিংয়ের জন্য, স্টাইলিং পারপাসেই করি। আচ্ছা, উদ্দীপকের এইচটিএমএল কোডটি লেখে। উদ্দীপকের এইচটিএমএলটা কি, একটা টেবিল, একটা টেবিল। আচ্ছা, আমরা কোডটা যাই, একটা টেবিলে দুইটা পার্ট করছে। আচ্ছা, আমরা বুঝাই এটা, এখানে আগে কোডটা বুঝতে হবে আমাদেরকে। কী করছে, এই টেবিলের কি আছে, একটা রো কিন্তু একটাই, খেয়াল করছো, রো কিন্তু একটাই, এই যে একটা রো, কিন্তু কলাম কয়টা, কলাম কিন্তু দুইটা, কলাম হচ্ছে দুইটা। সো আমরা টেবিলটা কেন বানাবো, টেবিলে বানানোর সময় তো ফার্স্ট আমরা রো বানাই, সো টেবিলের রো একটাই বানাবো। তাহলে কি বলবো, ফার্স্টে হচ্ছে টেবিল ট্যাগটা দিলাম, টেবিল ট্যাগ ছাড়া তো টেবিল হবে না। সো ফার্স্টে আমরা টেবিল ট্যাগ ওপেন করলাম, টেবিল ট্যাগ ক্লোজ করলাম, টেবিলটা হয়ে গেল। এখন আমার টেবিলে কি আছে, আমাদের টেবিলে একটা রো আছে, তাহলে কি করবো, আমরা টিআর লিখবো, টিআর অন করলাম, টিআর অফ করলাম, ক্লোজ করলাম। সব হাতে লেখা বোঝা যাচ্ছে না তো? আচ্ছা, একটু সুন্দর করে লিখি। আচ্ছা, এই দেখো যে টেবিল আমরা ট্যাগটা ওপেন করলাম, টেবিল ট্যাগটা ক্লোজ করলাম, এরপর হচ্ছে টেবিলের রো দিব। সো টেবিলের রোটা টিআর দিয়ে ওপেন করলাম, টিআর দিয়ে ক্লোজ করলাম, কারণ আমাদের একটাই রো, সো একটা রো লিখলেই হবে। আচ্ছা, একটা টেবিল রো ক্রিয়েট করছি। এখন এই টেবিল রোতে দুইটা ডাটা আছে, খেয়াল করছো, টেবিল ডাটা একটা, টেবিল ডাটা দুইটা। সো আমরা টিডি দিব একটা, টিডি ওপেন করলাম, তারপরে টিডি এখানে মনে করে ক্লোজ করে দিলাম, তারপরে টিডি আরেকটা ওপেন করলাম, টিডি আরেকটা ক্লোজ করে দিলাম, মাঝখানে হচ্ছে টিডিগুলো লিখবো যে কী কী টিডি আছে। তো প্রথম টিডিতে দেখো একটা লিস্ট আছে, পরের টিডিতে একটা সিম্পল লেখা আছে জাস্ট। সো এইটা হচ্ছে আমরা ওই টিডির ভিতরে লিখবো। সো আমরা স্ট্রাকচারটা বুঝতে পারছি, এখন আমরা করে যাই। দেখো ওরা কী করছে, টেবিল ক্রিয়েট করছে, টেবিল দেখো যে সিম্পল, যে টেবিল ক্রিয়েট করছে, টেবিল একটা দিয়ে টেবিল ক্রিয়েট করছে, টেবিলটা একটা ক্লোজ করছে, ওপেন করছে, ক্লোজ করছে। আর বর্ডার 1 দিয়ে সেল স্পেসিং, এগুলো হুদাইট, সেল স্পেসিং উইথ এগুলো তোমার দেওয়া দরকারই নেই, এগুলো এক্সট্রা আদায়ের একটা লাইন আছে। আচ্ছা, টেবিল ওপেন করছে, ক্লোজ করছে, শেষ। বর্ডার 1 দিতে পারো চাইলে, ওটাও দেওয়াটা খুব নেসেসারি না। আচ্ছা, দিলাম। এবার দেখো টেবিল রো কিন্তু একটাই, খেয়াল করছো, টেবিল রো একটা, পুরাটা মিলে একটা টেবিল রো, খেয়াল করছো। টেবিল রো এর মধ্যে টেবিল ডাটা কয়টা, টেবিল ডাটা হচ্ছে তোমার দেখো এই যে একটা, দুইটা। প্রথমটা কি, প্রথম হচ্ছে লিস্টটা, ওই যে আমরা যে লিস্টটা দেখলাম ওটা, আর পরেরটা হচ্ছে তোমার ওই যে লগ 10x2, ওটা হচ্ছে তোমার পরেরটা। এই দেখো প্রথম টেবিলটার মধ্যে কি করছে, একটা সিম্পল লিস্ট বানাইছে। এই যে দেখো যে প্রথমটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, দেখতে পাচ্ছ এটা আনঅর্ডার লিস্ট। এখানে দেখো যে আনঅর্ডার লিস্টে কী কী আছে,
টাইপ হচ্ছে সার্কেল, পরের লিস্ট আইটেম এ, পরে হচ্ছে তোমার টাইপ ডিস্ক। এখানে দেখো যে প্রথম আনঅর্ডার লিস্টে কি আছে, একটা সার্কেল দেওয়া আছে, একটা এ লেখা আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরের আনঅর্ডার লিস্টে একটা সার্কেল আছে, বি দেওয়া আছে। এখন দেখো ওই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট আছে, মানে দেখো যে এটা কিন্তু সমান সমান নিচে বরাবর নাই, কিন্তু এটা কিন্তু তোমার ভিতরে, এই পরের লিস্টটা কিন্তু এক্স ওয়াই কিন্তু একটু ভিতরে, খেয়াল করছো? মানে এটা কি প্রথম লিস্টের আন্ডারে আছে, পরের দেখো বি লিস্টের আন্ডারে কিন্তু জেড আছে, খেয়াল করছো? এটা ভিতরের দিকে। এটা কেমনে হয়েছে? এখানে দেখো যে আমরা প্রথমে যে লিস্টটা ক্রিয়েট করলাম, ইউএল দিয়ে আনোটা লিস্টটা ক্রিয়েট করলাম, এটা টাইপ হচ্ছে সার্কেল। দেখো প্রথম লিস্টটার টাইপ হচ্ছে সার্কেল, ফাইন, ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা লিস্ট আইটেম দিলাম এ, ডান, ক্রিয়েটস, ওই লিস্টটা মানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ক্লোজিং ট্যাগ দিয়ে হয়ে দিলে মানে শেষ করে দিলে হয়ে যেত, কিন্তু আমরা তা তো করতেছি না। আমরা কী করতেছি, ওই ইউএলের মধ্যে, ওই আনঅর্ডার লিস্টার মধ্যে আমরা আরেকটা লিস্ট শুরু করছি, দেখছো? আরেকটা আনঅর্ডার লিস্ট শুরু করছি। ওইখানে আমরা টাইপ দিছি ডিস্ক, মানে এইরকমের যে বৃত্ত, ভরাট করা বৃত্তের মতো, এবং ওখানে আমরা এক্স ওয়াই এলিমেন্ট দুইটা লিস্ট আইটেম দিছি। তারপরে ওখানে মানে এখানে এই লিস্টের ভিতরে আমরা আরেকটা লিস্ট ক্রিয়েট করছি, খেয়াল করছো? লিস্ট প্রথম লিস্টটা যে আমরা শুরু করছিলাম এটা কিন্তু ক্লোজ করি না এখনো, ক্লোজ করার আগে ভিতরে আরেকটা লিস্ট ক্রিয়েট করে দিছি আমরা। তারপর দেখো আমরা ওই লিস্টটা মানে ভিতরের লিস্টটা ক্লোজ করছি, পরের লিস্টটা আমরা আরেকটা লিস্ট তৈরি করছি। মানে লিস্ট ট্যাগটা আমরা যে ইউএল দিয়ে লিস্টটা শুরু করলাম, সরি, আমরা যে ইউএল দিয়ে লিস্টটা শুরু করলাম এবং ইউএল দিয়ে লিস্টটা শেষ করলাম, এইখানে আমরা যা করতাম, মনে করো যে একটু আগে যেটা করছি, যে লিস্ট আইটেম দিয়ে এ লিখে এটা টাইপ দিছে ডিস্ক, টাইপ ডিস্ক দিয়ে মনে করো লিস্ট আইটেম ক্লোজ করে দিছি। হ্যাঁ, মনে করো লিস্ট আইটেমটা ক্লোজ করে দিলাম এই জায়গায়, ক্লোজ করে দিলাম। তাহলে কি হতো, যে এখানে আমাদের লিস্টটা এরকম আসতো, যে মনে করো টাইপ ডিস্ক এখানে লিখছি আমি, জাস্ট জায়গা কম দেখে লিখি নাই, মনে করো আউটপুট এরকম দেখাতো যে এরকম, মানে সার্কেল টাইপের এ, মানে টাইপ সার্কেল, সরি টাইপ সার্কেল। তাহলে কি আসতো, যে এরকম আসতো। আমরা যদি এটা একটু রাখতাম, কিন্তু আমরা চাচ্ছি কি, এই লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট যেটার মধ্যে টাইপ থাকবে ডিস্ক এবং লেখা থাকবে এক্স এবং ওয়াই। তাহলে কি করবো, আমরা লিস্টটা একটা যে ক্লোজ করলাম না এখানে, ক্লোজের উপরে, ক্লোজ করার আগে আমরা ভিতরে আরেকটা লিস্ট বানায় ফেলবো, যে আরেকটা ইউএল দিলাম, আরেকটা ইউএলের ওপেন ট্যাগ দিলাম, ওইটার মধ্যে আমরা আবার লিস্ট আইটেম দিচ্ছি, ওটা টাইপ কি দিচ্ছি, টাইপ দিচ্ছি হচ্ছে তোমার ডিস্ক, মানে আমি শর্ট করে লিখতেছি আর কি। তারপর ওটার মধ্যে রাখলাম এক্স, তারপর এটা লিস্টটা ক্লোজ করে দিলাম। এগুলো সিমিলারলি আমরা এখানে আবার ওয়াই রাখলাম, তারপর আবার ওই আগের যে মাঝখানের লিস্টটা আমরা ক্লোজ করে দিছি, ঠিক আছে? তাহলে কি হইলো, যে মানে মেইন লিস্টের ভিতরে আমরা আরেকটা লিস্ট ক্রিয়েট করে ফেলছি। তাহলে ওইটার জন্য মাঝখানে একটা এরকম একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, গ্যাপ তৈরি হয়ে এখানে আরেকটা লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এটাই বেসিক্যালি ওখানে হয়েছে। যে তুমি যদি এরকম দেখো তোমার কোশ্চেনের মধ্যে যে লিস্ট ঠিক আছে বাট পরপর নাই, একটু ভিতরের দিকে ঢুকানো, তাহলে কি এই লিস্টটা বেসিক্যালি, সরি, এই লিস্টটা বেসিক্যালি এই লিস্টের একটা অংশ, জাস্ট একটা পার্ট, বুঝতে পারছো? মানে কি, ওই লিস্টের যে ইউএল দিয়ে তুমি শুরু করছো লিস্টটা, ইউএল শেষ মানে ক্লোজিং ট্যাগের আগেই তুমি এই লিস্টটা শেষ করে দিবা, বুঝতে পারছো? পরের লিস্টটা হচ্ছে তুমি হবে শুরু করবা, তারপরে জেড, এই যে আরেকটা লিস্ট ভিতরে একটা ছোট্ট একটা মানে আইটেমের লিস্ট, ওটাও তুমি দ্বিতীয় লিস্টটা তৈরি করার সময় যে তুমি ইউএল দিলা, বি লিখলা, মানে ইউএল দিয়ে ক্লোজ করে দিবা। এখন ক্লোজ করার আগেই তুমি জেড এর লিস্টটা ক্রিয়েট করে ফেলবা, ক্রিয়েট করে তারপরে এই জেড এর লিস্ট ক্লোজ করে দিবা, তারপর তুমি বি এর লিস্টটা ক্লোজ করবা, বুঝতে পারছো? সিম্পল। এটা কোড বেসটা দেখতে তুমি বুঝে ফেলবা, এটা কঠিন কিছুই না। আমরা পরবর্তী কোশ্চেন আছি কুমিল্লা বোর্ডে। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা ডিভাইসের একটা আইডেন্টিটি থাকে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা আমরা করে ফেলবো। আচ্ছা, তারপর তোমার এ ট্যাগ ব্যাখ্যা করো। এ ট্যাগ হচ্ছে বেসিক্যালি লিঙ্ক ট্যাগ। আমরা এ ট্যাগ নিয়ে অনেক আলোচনা করলাম। আমরা এইচরেফ থাকে, এইচরেফ কি বেসিক্যালি কোন লিঙ্কে যাব। তারপর আমরা এ ট্যাগের ভিতরে ছবি দিতে পারি, ছবি না পারলে আবার অল ট্যাগে যদি আমরা কোনো দিই, লেখা দিই, ওই ছবি না আসলে, ওইটা না পাওয়া গেলে ওইটা শো করে আর কি। তারপরে আমরা লিঙ্ক ট্যাগে এক পেজ থেকে আরেক পেজে যাই, আমাদের সময় বাঁচে, এগুলো বলে দেবো আর কি। আচ্ছা, তারপরে আমাদের দেখা গেল যে উদ্দীপকের চিত্র একের ওয়েবসাইটে কাঠামোটা তৈরি ব্যাখ্যা করতে বলছে। আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে তোমার লিনিয়ার স্ট্রাকচার, কারণ এক পেজের সাথে আরেক পেজ পরবর্তী পেজটা কানেক্টেড, আবার ওই পেজটা আবার আগে আর পরের পেজটার সাথে কানেক্টেড, দেখছো? মানে সরাসরি তুমি 1 থেকে 3-তে যেতে পারবে না, আবার 3 থেকে 1 আসতে পারবে না, আমাকে 2-তে আসতে হবেই। তো এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, তুমি এটা ব্যাখ্যা করে দিবা। এবার চিত্র 2 থেকে দেখো যে চিত্র 2কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড সমূহ দেখো। এটা একটা টেবিল। খেয়াল করো, এইখানে দেখো একটা বোঝার জিনিস আছে। আগে টেবিলটা ভালো করে লক্ষ্য করবে যে কী কী আছে জিনিসটা। দেখো টেবিলটার মধ্যে কী কী আছে।
আমরা তো টেবিল শুরু করে ফার্স্ট টেবিল ট্যাগ দিই, হ্যাঁ আমরা ফার্স্টে সুন্দর এই যে এখানে টেবিল ট্যাগ আছে আর টেবিল ট্যাগের টেবিল লিখলাম, তারপরে টেবিলটা একটা ক্লোজ করে দিলাম, মাঝখানে তো টেবিলটা লিখবো না, তো এটা মনে করো শুরু করলাম আমরা টেবিলটা। ফাইন, এখানে আমরা কয়টা রো আছে দেখো, একটা রো আছে, দুইটা রো আছে, তিনটা রো আছে, চারটা রো আছে, খেয়াল করছো, চারটা রো আছে বেসিক্যালি আমাদের। সো চারটা রো আছে টেবিলের মধ্যে, সো আমরা চারটা কী দিব, টিডি দিব, সরি এহে। সো এই টেবিলটা আমরা দেখি যে এই টেবিলের মধ্যে কী কী আছে। এই টেবিলের মধ্যে তোমার দেখো যে আমরা ফার্স্ট আগে কী করছি, আমরা ফার্স্ট ফোর্স টেবিল ট্যাগ দিব দুইবার, টেবিল ট্যাগ দিয়ে তারপর মানে কাজ শুরু হবে। ফার্স্টে আমাদের একটা রো আছে, তারপর দেখো যে দুইটা রো আছে, তিনটা রো আছে, চারটা রো আছে, তো চারটা রো এর জন্য আমার 4 বার টিআর লিখতে হবে। তো টিআর লিখলাম আমরা 4 বার। প্রত্যেকটা টিআর আমরা কীভাবে করে এক্সপ্লেন করবো, 20 মিনিট। প্রত্যেকটা টিআরের জন্য আমরা কী করবো, ধরো যে এক্স ডিভিশন, এটা একটা বক্স, এই যে প্রথম যে টিয়ারটা, আচ্ছা প্রথম টেবিল রোতে কি আছে, প্রথম টেবিল রোতে আমাদের বাংলাদেশ লেখাটা সেন্টার অ্যালাইন করা আছে। তো আমরা জানি যে সেন্টার অ্যালাইন করা থাকলে আমরা টিএইচ দিলে অটোমেটিক হয়ে যায়। সো প্রথম টি আরের জায়গায় আমরা টিএইচ দিব, ফাইন, টিএইচ দিয়ে জাস্ট বাংলাদেশ লিখে দিলে অটোমেটিক এটা ফরম্যাট করে দেবে, এটা আমাদের পেইন শেষ, ফাইন। কিন্তু পেইনটা কোন জায়গায় দেখো, এই রোটা কিন্তু নর্মাল রোয়ের মতো না, এটা কিন্তু তিনটা রোয়ে মানে তিনটা বক্সের পরিমাণ জায়গা নেই। তাহলে কী লিখবো আমরা, আমরা কোল স্প্যান 3 নিব, তিনটা কলাম পরিমাণের জায়গা যেহেতু নিচে, তার মানে কি প্রথম টেবিলের যে ইয়া হবে তোমার টিএইচটা হবে, এই টিএইচ এর কোল স্প্যান হবে কত, কোল স্প্যান হবে তোমার 3, দেখছো? আচ্ছা, তো পরবর্তীতে দেখি যে আমরা পরবর্তী যে টেবিলের রোটা আছে, পরের টেবিলের রোতে দেখো যে আমাদের এখানে শুরু হয়েছে কিন্তু এই এক্স জেপি যে ছবিটা আছে এটা কিন্তু এখানে সেকেন্ড রো থেকে শুরু হয়েছে। সুতরাং আমরা সেকেন্ড রোতে কিন্তু এটা দিব, তোমার এক্স জেপি যেটা দিব। সো সেকেন্ড রোতে আমরা টিডি দিলাম, টিডি দিয়ে শুরু করলাম, তারপর আমাদের ইমেজ ট্যাগটা দিতে হবে, ইমেজ ট্যাগের যাবতীয় বৈশিষ্ট্য ব্যাখ্যা করলাম। ব্যাখ্যা করার পরে আরেকটা জিনিস খেয়াল করে, এটা স্পেশালিটি কি, এটা তিনটা রো পরিমাণ জায়গা নিছে না, তার মানে এটা রো স্প্যান, এটা এক্সট্রা ইয়ার করতে হবে, অ্যাট্রিবিউট লিখতে হবে, রো স্প্যান ইকুয়াল টু 3, বুঝতে পারছো? তো পরবর্তীতে এই রোতে কি আছে, এক্স ডিভিশন বক্স লেখাটা আছে এবং এইটাও দুইটা কলাম পরিমাণ জায়গা নেই। তার মানে কি, এই যে টিডিটা, এই টিডিটার কি কোল স্প্যান হচ্ছে তোমার 2, কারণ দুইটা কলাম পরিমাণ সে জায়গা নিছে, সরি 2। এখানে একটু আরও বেশি লেখা আছে, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী এখন এই রোয়ের কাজ শেষ, এই রোতে আর কোনো ডাটা নেই, এই রোয়ের কাজ শেষ, টেবিল রোটা আমরা ক্লোজ করে দিলাম। পরবর্তী রোতে আসি, পরবর্তী রোতে কি আছে, এম আর এস আছে, খুবই সিম্পল, এখানে আর কিছুই নেই। এবং এম এস ট্যাগগুলো কিন্তু মানে এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় জায়গা থেকে মনে শুরু হয়েছে, এখানে কিছু করতে হবে কিনা, না করতে হবে না, তোমার এই ট্যাগটা যে মানে এতগুলো জায়গা নিচ্ছে, এই কারণে এই পরবর্তী রোটা একটু মানে সাইড থেকে শুরু হয়েছে, ওইটা তোমাকে বলে দিতে হবে না, অটোমেটিকলি করে নিবে। সো আমরা খালি দেখবো রোতে কি আছে, আমাদের রোতে কি আছে, এম আছে আর এস আছে, সিম্পলি লিখে দিব। সো আমাদের রোতে কি আছে, টেবিল রোতে দেখো যে এই টেবিল রোতে আমাদের টিডি কি আছে, একটা সিম্পল এম আছে, আর টিডিটা ক্লোজ করে দিলাম। এবং আরেকটা কি আছে, টিডি কি আছে, একটা সিম্পল এস আছে, ক্লোজ করে দিলাম। এখানে যদিও সিম্পল নাও হতে পারে, কারণ এসটা কিন্তু দেখো বাই ডিফল্ট আমরা কোনো টিডির মধ্যে এম লিখলে তোমার লেফট অ্যালাইনমেন্ট থেকে শুরু হয়, এটা কিন্তু রাইট অ্যালাইনমেন্টটা আছে। সো এইটার অ্যালাইন কিন্তু আমাকে রাইট সাইড থেকে শুরু করতে হবে। এটা কেমনে করব, আচ্ছা এটার জন্য আমরা জাস্ট সো এইটার জন্য যে এসটা একটু লেফট সাইডে আছে, এটার জন্য আমাদের একটু এক্সট্রা লাইন লিখতে হবে। সেটা হচ্ছে তোমার এই যে সরি অপস, এইটা একটু দেখো, এই যে টিডিটা আছে, যে টিডি এসটা আছে, এর মধ্যে একটা স্পেশাল জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে তোমার কি, অ্যালাইন ইকুয়াল টু রাইট। এইটা লিখে তোমার ওপেনিং ট্যাগটা এভাবে ক্লোজ করতে হবে। তারপর তুমি লিখবা হচ্ছে এস হবে, আমি বলে এস হবে, তারপর তুমি ট্যাগটা ক্লোজ করে দেবা, টিডিটা ক্লোজ করে দেবা। অনেক হিজিবিজি হয়ে আছে, বাট বুঝতে পারছো আশা করি, আগের কোডগুলো একটু মুছে দেয়, বুঝতে সহজ হবে। এই যে বেসিক্যালি এরকম তোমার টিডিটা ওপেন করলা, অ্যালাইনমেন্ট লিখে দিলা যে রাইট অ্যালাইনমেন্ট, তারপর তুমি এস লিখে দিলা, তারপর তুমি টিডিটা ক্লোজ করে দিলা, শেষ। সো সিমিলার। তারপর পরের দেখো, পরের ওতে কি আছে, পরের ওতে টিআর দিবা, টিআর দেওয়ার পরে দেখবা যে এটা খুবই সিম্পল, টিআর দিলা,
টিআর দেওয়ার পর টিডি প্রথম টিডিতে কি আছে, এইচ আছে, তারপরে টিডি ক্লোজ করে দিলা। পরে টিডিতে কি আছে, কিছুই নাই, তো তুই টিডি লিখলা, ফাঁকা রাখলা, কিছু লিখবা না, তারপর তুমি ক্লোজ করে দিলা, শেষ, বসে গেছে, ডান, খুবই সিম্পল। আচ্ছা, তো এভাবে করে তুমি আগে আমাদের টেবিলটাকে বুঝতে হবে, ভেঙে ভেঙে বুঝতে হবে, তারপর আমরা ইজিলি লিখতে পারবো। তো শেষ, টেবিলের কাজ শেষ। এখানে আমাদের কোডটা, আচ্ছা এখানে দেখো যে এইখানে কি হচ্ছে, ডিএনএস কি ডোমেন নেম সার্ভার, এখানে আমাদের ইয়া করা আছে ডোমেন সার্ভার। তারপর হচ্ছে তোমার এটা আমরা পারি A² টু H2, এটা আমরা অলরেডি করে আসছি এমসিকিউতে, খুবই সহজ। দৃশ্যপট 1-এর জন্য HTML কোড লিখো। দেখো দৃশ্যপট 1 বলতে এই যেটা বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে একটা লিস্ট করা আছে, দেখো প্রথমে ABC, দেখে মনে হচ্ছে অর্ডার লিস্ট। 1 মিনিট, দেখো এখানে দেখো আমরা কিন্তু তখন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট পড়ে আসছি, কিন্তু অর্ডার লিস্ট হলো 1 2 3 ছিল, এখানে কিন্তু ABC আছে। তো এইখানে একটু ডিফারেন্ট, তোমাদের মনে হতে পারে যে এই জিনিসটা হয়তো বা আনঅর্ডার, মানে এটা কীরকম অর্ডার লিস্ট হলো, এটার অর্ডার লিস্ট এটা কীরকম হয় তোমাকে দেখাই। সেটা হচ্ছে তোমার আমাদের অর্ডার লিস্টের জন্য কী করবো, ফার্স্টে ওএল লিখবো, রাইট? ওএল লিখলাম, ওএল ক্লোজ করলাম, অর্ডার লিস্টের মানে ক্ষেত্র তৈরি হয়ে গেল। এখন আমাদের লিস্ট আইটেম কী কী আছে, অ্যাপল, ব্যানানা, টি, তাই তো? তো আমরা সিম্পলি লিস্ট আইটেম অন করলাম, তারপরে অ্যাপল লিখলাম, তারপর হচ্ছে আমরা লিস্ট আইটেম ক্লোজ করে দিলাম, শেষ। এমনি সিমিলারলি আমরা কি ব্যানানা এবং টি এর জন্য সেম কাজটা করবো, হয়ে গেল লিস্ট। কিন্তু এখানে কিন্তু আমাদের দেখাবে 1 2 3 এভাবে আসবে, ABC কিন্তু আসবে না। সো এটাকে ABC আনতে হলে আমাদের কি করতে হবে, আমাদের বেসিক্যালি একটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা কি, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে তোমার টাইপ। আমার টাইপ লিখে ইকুয়াল দিয়ে কোটেশনে এ লিখে দিলে আমাদের কম্পিউটার বুঝে নেবে যে এটার মধ্যে ABC ফরম্যাটিং, মানে ABC ভাবে মার্কিং নাম্বারিং করতে হবে তোমার, সরি মার্কিং করতে হবে, 1 2 3 ভাবে করতে হবে না। যদি আমরা টাইপ এ না দিয়ে টাইপ যদি 1 দিতাম, তাহলে কি হতো, যেভাবে বেসিক্যালি আসে 1 2 3 অমনে আসতো আর কি। সো 1 2 3 এর জন্য তোমাকে টাইপ A1 লিখে দিতে হয় না, কিন্তু ABC যদি এভাবে নাম্বারিং করতে চাও তাহলে তোমাকে ABC বা টাইপ এ লিখে দিতে হয়। সো এখানে হচ্ছে এটাই ব্যাপার আসছে। তো পরবর্তীতে দেখো এটা কিন্তু শেষ হয় নাই আমাদের, দেখো যে আমি 3টা আইটেম দেখাইছি, কিন্তু এখানে 4টা আইটেম অ্যাকচুয়ালি। 4 নাম্বার আচ্ছা ওখান থেকে আমি শুরু করলাম, মনে করো 3টা আইটেম ওখানে লিখছি, 4 নাম্বার আইটেম এখান থেকে লিখি। 4 নাম্বার আইটেমটা আসলে লিস্ট, তা ওই লিস্টের মধ্যে আমরা তোমার ম্যাঙ্গো লিখলাম, কিন্তু দেখো ওই লিস্টের ভিতরে, সরি একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 3 নাম্বার আইটেম। মনে করি যে 3 নাম্বার আইটেম এখানে লিখছে না, 1 নাম্বার লিখলাম, 2 নাম্বার লিখলাম, 3 নাম্বার মনে করি এখানে লিখি নাই, এখানে লিখতেছি। সো এই যে LI দিয়ে কি লিখতেছি, টি লিখতেছি, টি লিখলাম। তো এইখানে আমরা লিস্টটা ক্লোজ করে দেবো না, এখানে দেখো এই টি এর আন্ডারে আরও 2টা আইটেম আছে। সো এই জন্য ক্লোজ করার আগেই আমি ভিতরে, ওটা কিন্তু কি আনঅর্ডার লিস্ট, তো আরেকটা ইউএল, মানে ওই টি এর নিজস্ব একটা আনঅর্ডার লিস্ট আছে। তো ইউএল লিখলাম, লিখে LI দিয়ে গ্রিন লিখলাম, LI দিয়ে ব্ল্যাক লিখলাম, LI ক্লোজ করে দিছি, এখানেও LI ক্লোজ করে দিছি। তারপর তোমার আনঅর্ডার লিস্ট আমরা ক্লোজ করে দিছি এখানে। তারপর আমরা টি এর যে LI ওটাকে আমরা ক্লোজ করে দিব, বুঝতে পারছো? তাহলে হচ্ছে এই লিস্ট আইটেমটা একটু বড়, কারণ এই লিস্টে নিজস্ব আলাদা একটা লিস্ট আছে, বুঝতে পারছো? ওইটাকে একটু লিখতে হবে এখানে। তারপর আমরা পরবর্তী লিস্ট আইটেম ম্যাঙ্গোতে চলে যাবো। তারপর পরের লাইনে কি লিখবো, সিম্পলি LI দিয়ে ম্যাঙ্গো লিখবো এবং LI ক্লোজ করে দিব, বুঝতে পারছো? তারপর তো লিস্ট শেষ হয়ে গেল। লিস্টটা কি অর্ডার লিস্ট ছিল, সো অর্ডার লিস্টটা ক্লোজ হয়ে কি অর্ডার লিস্টটা ক্লোজ করে দিব, সিম্পল, বুঝতে পারছো তোমরা এটা? সো আমরা দৃশ্যপট 2 এর জন্য যাই। দৃশ্যপট 2টা আমরা অলরেডি করে আসছি এরকম। এটা সিম্পল আমাদের কী হবে, এখানে দেখো আমাদের কয়টা রো আছে, 3টা রো আছে। প্রথম রোতে আমাদের কয়টা, মানে প্রথম রোতে আমাদের 3টা টেবিল ডাটা আছে, কিন্তু আমার প্রথম রোতে অলরেডি দেখা যায় যে TH করে TD করে না, কারণ কি প্রথম রোতে বোল্ড করতে চাই, আমরা মাঝখানে আনতে চাই লেখাটাকে। সো TH যদি অটোমেটিক করে দেয়, সব ফার্স্ট রোতে আমরা কী করবো, টেবিল রো ক্রিয়েট করা সব মুছে দিই। আচ্ছা আমাদের কোডটা সম্ভবত আছে এখানে, হ্যাঁ এখানে দেখো যে কোডটা অলরেডি আছে, দেখো। সো টেবিল অফকোর্স টেবিল ট্যাগ অন করলাম, টেবিল ট্যাগ ক্লোজ করলাম, মাঝখানে আমরা পরে টেবিলের কোডটা লিখবো। সো প্রথম রো এর জন্য আমরা কী করবো, টিআর দিলাম, ফাইন, টিআর ক্লোজ করলাম। দ্বিতীয় রোর জন্য টিআর দিলাম, টিআর ক্লোজ করলাম, টিআর দিলাম, টিআর ক্লোজ করলাম। 3টা রো আছে আমাদের, 3টা রো এর জন্য টিআর দেওয়া শেষ আমাদের, ফাইন, 3টা টিআর দেওয়া শেষ। প্রথম টিআর দেখো যে প্রত্যেকটা কিন্তু আমাদের 3টা আইটেম আছে, সিম্পল 3টা আইটেম, ক্যাডেট, ক্রিকেট, ফুটবল লেখা আছে। সো ক্যারেট, ক্রিকেট, ফুটবল 3টাই কিন্তু বোল্ড হবে এবং সেন্টার্ড হবে। এই জন্য আমরা কি করছি, TH দিছি, TD দেয়নি। TD দিলে হয়তো, বাট আমরা কি জানি TH দিলে এক্সট্রা অটোমেটিক করে দেয়। সো TH দিলাম, ডান, প্রথম রো এর কাজ আমাদের ডান। দ্বিতীয় রোতে আসি। দ্বিতীয় রোতে কিন্তু প্রথমটা খুব নর্মাল, যে দ্বিতীয় টেবিল রোতে দেখো প্রথম টিডিটা খুব নর্মাল, এ বসায় দিছি। পরের টিডি কিন্তু 2টা কলাম পরিমাণ জায়গা নিছে, সো কোস্প্যান 2 দিছি, বুঝতে পারছো? এটা গেল। এবং পরের রোতে 2টাই মতো আইটেম আছে, আর কিছু নাই।
আচ্ছা, এরপরে ফাইনাল রোতে আসি। ফাইনাল রোতে তোমার প্রথম টিডি হচ্ছে বি, পরের টিডিতে হচ্ছে তোমার নো, পরের টিডি ইয়েস। খুবই সিম্পল, এটা কোনো কমপ্লেক্স নাই। আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে প্রথম রোতে দেখো আসলে 3টা আইটেম না 4টা আইটেম। কারণ আরসিসি জেপিজি, হ্যাঁ, এই লেখাটা কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, খেয়াল করছো? মানে একদম প্রথম রো থেকে শুরু হয়েছে। তাহলে কি এটা প্রথম রো এর সাথে কানেক্টেড, আমরা প্রথম রোতে এটা লিখে দিব। আর এখানে আরসিসি জেপিজি দেখে বুঝতেছে এটা কোনো লেখা না, এটা ছবি ছিল অ্যাকচুয়ালি। এই ছবিটা এখানে মানে না লিখে ওরা জাস্ট লেখাটা লিখে দিছে আর কি। সো আমরা এখানে ছবি দেবো বেসিক্যালি। দেখো যে ছবি হয়তো বা মিস করছে, সোর্সে গিয়ে পায় না, যেন অল্টে যে লেখাটা শো করছে, এটাই হচ্ছে এখানে হয়েছে। তো আমাদের প্রথম রো এর মধ্যে চতুর্থ টিডিতে ওরা টিএইচ দেয় নাই, কারণ ছবিতে টিএইচ দিয়ে কী হবে, তো বোল্ড করতে পারবো না, সেন্টার আনতে পারবো না, সো ওরা টিডি দিছে। ফাইন, টিডিটা দেখো এটা কীরকম জায়গা নিছে, 3টা রো পরিমাণ, 3টা রো এর সমান কিন্তু সে জায়গা নিচ্ছে, খেয়াল করছো? এই যে আমরা কি রো স্প্যান নিচ্ছে 3, বুঝতে পারছো? তাহলে কি 3টা রো পরিমাণ সে জায়গা নিবে। এবং এই টিডির মধ্যে আমরা কোনো লেখা না দিয়ে কি দিচ্ছি, একটা ইমেজ ট্যাগ দিয়ে দিছি। ইমেজ ট্যাগটা শুরু করলাম, ক্লোজ করলাম, ইমেজ ট্যাগ দিয়ে দিছি। ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, ইমেজ ট্যাগটা মানে একটাই ট্যাগ, তোমার এমনি শুরু হবে এমনি শেষ হবে, কোনো এক্সট্রা এরকম ক্লোজিং ট্যাগ নাই, বুঝতে পারছো? সো এই লাস্টের টিডিতে একটা ইমেজ দিয়ে দিছি, এবং ইমেজটা এখানে শো করে নেই বিধায় আর কি অল ট্যাগটা শো করছে। দেখছো অল ট্যাগের মধ্যে যে লেখাটা লেখা আছে ওই লেখাটা এখানে শো করছে। সো আশা করি বুঝতে পারছো, এটা খুবই সিম্পল। পরবর্তীতে আমরা যাই। আচ্ছা, এখানে দেখো যে ওয়েব পেজ কি, ওয়েব পেজ এক ধরনের ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারী দেখানোর জন্য বিভিন্ন ধরনের সার্ভারে রাখা হয়। এটা তোমাদের মতো করে লিখতে পারি, এটা কোনো বাধা ধরনের কোনো সংজ্ঞা নাই আসলে। আচ্ছা, ওয়েব পেজ কীভাবে কাজ করে এটা তোমরা অলরেডি জানো। ওয়েবসাইটে বিভিন্ন কাঠামোগুলো চিত্র ব্যাখ্যা করো। এই যে ওয়েবসাইটের কাঠামো কী কী ধরনের আছে আমরা আগে এক্সপ্লেন করছি, যে ট্রি আছে, তোমার নেটওয়ার্ক আছে, তারপর লিনিয়ার আছে, এবং হাইব্রিড কি, হাইব্রিড হচ্ছে বেসিক্যালি এই 3টারই কম্বিনেশন। মানে কি, তোমার যদি এরকম থাকে ওয়েবসাইট যেগুলো তোমার মানে লিনিয়ার স্ট্রাকচারও আছে, তারপর তোমার দেখবা যে হায়ারার্কিয়ালও আছে, একই ওয়েবসাইটের মধ্যে একাধিক স্ট্রাকচার আছে, সেগুলো হচ্ছে তোমার হাইব্রিড স্ট্রাকচার। অ্যাকচুয়ালি পৃথিবীর মোস্ট অফ দ্য ওয়েবসাইট হাইব্রিড স্ট্রাকচারই, বুঝতে পারছো? সো এটা তো বেশি সুবিধা হয় ওয়েবসাইটে চালাতে। আচ্ছা, পরের কোশ্চেন আসি দেখি। আচ্ছা, পরের কোশ্চেন দেখি যে ওয়েব পোর্টাল কি। আচ্ছা, ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্ক, কন্টেন্ট, সার্ভিস, সেবার সংগ্রহ বা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য হচ্ছে সহজভাবে উপস্থাপন। আচ্ছা, ওয়েব পোর্টাল কি, এটা আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারছি, যা বুঝতে পারছি এটা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, ইউআরএল দ্বারা কি বোঝানো হয়? ইউআরএল দ্বারা বোঝানো হয় হচ্ছে তোমার, আমরা আগে বলেছি যে ইউআরএল হচ্ছে বেসিক্যালি ইউনিফর্ম রিসোর্স লোকেটার। এখানে লেখা আছে দেখো, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, এই যে এই লেখাটা, এটা হচ্ছে তোমার ফুল ফর্ম। এটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা ওয়েব পেজের অ্যাড্রেস, ইউআরএল। আমরা তো ইউআরএল বলে থাকি যে আর কি, মনে করো যে ইউটিউবের ইউআরএল কি, www.youtube.com এরকম। ধরো যে rafkhata.com একটা ওয়েবসাইটের নাম, কথার কথা। তো এই ওয়েবসাইটের ইউআরএলটা কি, www.rafkhata.com। কিন্তু এর আগে কিছু লেখা আছে, HTTPS আছে, আবার এই স্ল্যাশের পর অনেক কিছু আছে। আমরা দেখবো লিঙ্কগুলো অনেক বড় হয়, লিঙ্কগুলোর শুরুতে অলওয়েজ HTTPS থাকে, বুঝতে পারছো? তো এগুলো কি, সো একটা ইউআরএল অনেক পার্ট আছে, যেমন ওয়েব প্রোটোকল, এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস দিয়ে সিকিউর বোঝায়। আচ্ছা, এটা হচ্ছে তোমার এক ধরনের প্রোটোকল যেগুলো প্রত্যেকটা ওয়েবসাইট মেনে চলে। সো এইটা হচ্ছে তোমার HTTPS, মানে অনেক ওয়েবসাইট দেখবে শুধুমাত্র HTTP দেওয়া, মানে এস থাকে না। ওইগুলো ঢুকতে গেলে দেখবে অনেক সময় ওয়ার্নিং দেখা যায়, এই ওয়েবসাইটে ঢোকাটা রিস্কি হয়ে যায়। সো ও হয়তো বা HTTPS প্রোটোকলটা মানে না, ওই TTP প্রোটোকলটা মানে। সো এক এক ধরনের প্রোটোকল, যে প্রোটোকল মানে ওই প্রোটোকলের মেনশন থাকে ওদের ইউআরএল এর শুরুতে, বুঝতে পারছো? তারপর হচ্ছে অ্যাকচুয়াল ওয়েব অ্যাড্রেসে শুরু হয়, ওয়েব সার্ভারের নামটা শুরু, যে www.youtube.com, google.com গুলো শুরু হয়। তারপর হচ্ছে আমরা ওই ওয়েবসাইটের কোন পেজে আসি, পেজ ভিত্তিক কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই পার্টটা চেঞ্জ হয় না, চেঞ্জ হয় এই পার্টটা, তোমার .com এর পরের পার্টটা চেঞ্জ হয়। ওই পরের পার্ট দিয়ে বোঝা যায় যে আমি ওয়েবসাইটের কোন জায়গায় আছে। মনে করো ফেসবুকের যদি মেসেঞ্জ, মনে করো যে ফেসবুক.com যে মেসেঞ্জারের ভিতরে থাকে, ফেসবুকের মেসেঞ্জার, মানে ফেসবুকে যে মেসেঞ্জারে গেছি আমরা ওয়েবসাইটে, তো তখন দেখবো যে ওয়েব অ্যাড্রেস এরকম থাকে facebook.com/messages। এতে আমরা কি বুঝি যে মানে আমরা মানে ফেসবুকের মেসেঞ্জার পার্টটার মধ্যে আছে, বুঝতে পারছো? সো এরকম। তো মেসেঞ্জারের পরে আবার একটা স্ল্যাশ থাকে, স্ল্যাশে দেবে আরও একটা সংখ্যা থাকে। দেখো যে কোনো একটা পার্টিকুলার পার্সনের ইনবক্সে থাকলে কিন্তু ওই ইনবক্সে একটা পার্টিকুলার আইডেন্টিটি থাকে, ওই নাম্বারটা এখানে শো করে, বুঝতে পারছো? সো এটা আর কি বিভিন্ন ডিরেক্টরির নাম, ফাইলের নাম, এরকম আর কি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এক একটা ধরনের জিনিস মিন করে আর কি। আচ্ছা, তো এটা গেল। তারপর আসে আমরা হচ্ছে তোমার এই দেখো যে ফুল স্ট্যাক ডেভেলপার বলতে কী বুঝো? ফুল স্ট্যাক ডেভেলপার বলতে বোঝায় যে একটা ওয়েবসাইটের অনেক পার্ট থাকে। ধরো যে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড, মানে কি, ধরো যে ওয়েবসাইটের ডিজাইন থাকে, ওয়েবসাইট ডিজাইন আমরা চোখে দেখতে পারি, কিন্তু অনেক কিছু আমরা চোখে দেখতে পারি না। যেমন ধরো যে আমরা একটা ফাইলে পাঠাইলাম, ফাইলটা কোথায় সেভ হলো, কীভাবে সেভ হলো, আমরা যে পাসওয়ার্ড দিয়ে যে আমরা লগ ইন করতেছি, লগ ইন ফাংশন কীভাবে কাজ করতেছে ব্যাক এন্ডে, পিছনে যেগুলো আমরা দেখতে পাই না সরাসরি, ওগুলোকে বলে ব্যাক এন্ডের কাজ। সো এরকম আর যেগুলো দেখতে পাই হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। তো এই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটাই যে পারে সে হচ্ছে তোমার তাদেরকে বলে ফুল স্ট্যাক ডেভেলপার, বুঝতে পারছো? যে ডেভেলপার দুটোই পারে আর কি।
আচ্ছা, তো আমরা একটি ওয়েবসাইটে যেন সবাই ব্রাউজ করতে পারে সেজন্য ওয়েবসাইটকে পাবলিশ করতে হয়, বুঝিয়ে লেখো। ধরো আমি একটা ওয়েবসাইট বানাইলাম আমার কম্পিউটারে, যে একটু আগে দেখালাম না, ওয়েবসাইটের কোডটা লিখে আমি আমার কম্পিউটারে মনে করো মাই ওয়েবসাইট ডট এইচটিএমএল দিয়ে সেভ করলাম। তো ওয়েবসাইটটা কিন্তু আমি ছাড়া কেউ দেখতে পারবে না। আমি ওই ফাইলে ক্লিক করলে আমার ব্রাউজারটা ওপেন হবে, কিন্তু অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। তো অন্য কেউকে দেখানোর জন্য আমি কী করতে হবে, ওই ফাইলটাকে নিয়ে আমার কোনো একটা হোস্টিং সার্ভারে পাবলিশ করতে হবে। লিটারালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অনেক অনেক সহজ এখন করা যায়। তো এটা কি বেসিক্যালি দেখো, যে ওয়েবসাইট পাবলিশিং করতে হবে, তৈরিকৃত ওয়েবসাইটকে হোস্টিংয়ের মাধ্যমে ইন্টারনেট প্রকাশ করা বোঝায়। মানে আমার ফাইলটা আমি হোস্টিং সার্ভারে দিয়ে দিলাম, ওরা হচ্ছে পাবলিশ করে দিচ্ছে। পাবলিশ করে আমার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, ইউআরএল দিয়ে দিচ্ছে, তখন ইউআরএল আমি মানুষকে দিয়ে দিব, মানুষ ইউআরএল ক্লিক করে আমার ওয়েবসাইট দেখতে পারবে। বুঝতে পারছো? এটা হচ্ছে খুবই সিম্পল একটা ব্যাপার, এভাবে পাবলিশ করা হয়। আচ্ছা, পরবর্তী দেখো যে আমাদের এই যে এখানে দেখো যে এই যে দৃশ্যপট 1 দৃশ্যপট 2, দেখো দৃশ্যপট 1-এ কি আছে যে দুইটা বন্ধু HTML ট্যাগ নিয়ে আলোচনা করার সময় পি সাব বিআর ট্যাগের কাজ ও বৈশিষ্ট্য নিয়ে খাতায় লিখে নিল। সো আমাদের এখানে বেসিক্যালি তোমার এই ট্যাগগুলো এক্সপ্লেন করা। পি ট্যাগ কি? বেসিক্যালি তোমার প্যারাগ্রাফ ট্যাগ বলো, প্যারাগ্রাফের শর্ট ফর্ম পি। এটা একটা টেক্সট ট্যাগ, মানে এখানে তুমি যা লিখবে এটা টেক্সট বা প্যারাগ্রাফ ফর্মেটে মানে ফর্মে এসে পড়বে আর কি বেসিক্যালি। তারপরে ওটার মধ্যে কি বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট করা যায়, অ্যালাইন সেন্টার দিলে মাঝখানে চলে আসে, এরকম অনেক কিছু অ্যাক্টিভিটি ইউজ করা যায়। তারপরে সাব মানে কি আমরা ইউজ করে দেখেছি, সাব মানে হচ্ছে তোমার সাবস্ক্রিপ্ট। ওই যে H2SO4 এর যে 2টা বা SO4 এর 4টা, ওটা কিন্তু মানে সাবস্ক্রিপ্ট আকারে থাকে। সো এই সাবস্ক্রিপ্ট আকারে কোনো মানে লেখাকে আনতে গেলে আমরা ওটার মাঝখানে ওই লেখাটাকে বসাই দিই, ওটা লেখাটা অটোমেটিক সাবস্ক্রিপ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে বিআর ট্যাগ কি? বিআর ট্যাগ একটা এমটি ট্যাগ, ওটা কি ব্রেক করতে আমরা দেখেছি যে লাইন ব্রেক করতে, ওই তুমি বিআর ট্যাগটা যেখানে দেবে ওখানে একটা লাইন ব্রেক হয়ে যাবে। পরেরটা মানে পরের কোডগুলো পরের কোডের আউটপুটগুলো পরের লাইন থেকে শো করবে আর কি। আচ্ছা, দৃশ্যপট 2-এর HTML কোডটা, এখন দৃশ্যপট 2-এর HTML কোড অনেকবার করছি, এটা খুবই সহজ। দেখো যে এখানে কি আছে, এই টেবিলটার মধ্যে 3টা রো আছে, খেয়াল করছো? 3টা রো আছে, মানে কি তিনটা টিয়ার দিব আমরা। আচ্ছা, প্রথম রোতে কি আছে? সিম্পল গ্রুপ, সেকশন আর ক্লাব লেখা আছে। প্রথম দুইটা টিডি, ধরো যে প্রথম রোতে মানে প্রথম টিয়ারে কি আছে? একটা টিডি আছে, টিডি না টিএইচ আছে, কারণ কি আমাদের বোল্ড করা অ্যালাইন সেন্টার কথা বুঝতে পারছো আশা করি। সো টিএইচ দিলে কি হবে? টিএইচ দিয়ে আমরা কি লিখবো? গ্রুপ লিখবো, তাহলে অটোমেটিক একটা বোল্ড সেন্টারে বসে গেছে। আমি হাতের লেখা খুব জঘন্য হইতেছে, আমি ঠিক করে লিখি। আচ্ছা, পি এর যে টিএইচ দিয়ে আমরা কি লিখবো? এই যে গ্রুপ ওয়ার্ড লেখাটা লিখলাম, গ্রুপ লিখলাম, তারপর টিএইচটাকে ক্লোজ করে দিলাম, রাইট? এরকম সিমিলারলি টিএইচ দিয়ে আমরা সেকশন লিখবো, ক্লোজ করে দেবো। কিন্তু এই ক্লাব লেখাটা কিন্তু নর্মাল লিখবো না আমরা, ক্লাবের মানে সেকশনের সেম কাজ করলাম, কিন্তু টিএইচ ক্লাবটা এটা একটু স্পেশাল, কারণ কি এই বক্সটাতে কিন্তু 3টা রো পরিমাণ জায়গা নিয়ে আসে, খেয়াল করছো? তার মানে আমরা কি লিখবো? এক্সট্রা করে লিখবো রো স্প্যান ইজ ইকুয়াল টু 3। বুঝতে পারছো? 3টা রো পরিমাণ জায়গা নিয়ে আসে। পরেরটাই দেখো, পরেরটা কিন্তু সিম্পল, পরেরটা কিন্তু জাস্ট আমরা পরের তারপরে টিয়ারটা আমরা ক্লোজ করে দিলাম, এই টিয়ারের কাজ শেষ। পরের টিয়ারটা অন করলাম, এবং প্রথম টিডিতে কি আছে? নর্মালি জাস্ট সায়েন্স লেখা, সায়েন্স লিখে দিলাম, টিডি ক্লোজ করে দিলাম। তারপরে টিডিতে একটা লিস্ট আছে, দেখছো? পরের টিডি অন করলাম,